গুড আফটারনুন। আমি এজি স্যার আলোচনা করছি পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। আজকে মূলত এই অধ্যায়ের বেশ কিছু ধারণা এবং তত্ত্ব নিয়ে আলোচনা করব, যা তোমাদের যে কোনো এমসিকিউ এই অধ্যায় রিলেটেড সমাধানে সাহায্য করবে। তোমরা এই অধ্যায়ের তত্ত্ব এবং যে ধারণাগুলো আছে সেগুলো আপাত দৃষ্টিতে সহজ ভাবতে পারো, কিন্তু এখান থেকে যে এমসিকিউগুলো সমাধান করতে হয় সেগুলো কিন্তু একটু কষ্টকর হবে যদি খুব ভালো করে এই ধারণাগুলো না নিতে পারো। তাহলে তোমাদের কাজ হবে এই অধ্যায়ের ভেতরে যখন আলোচনা হবে সেগুলো খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখে নেওয়া, ভিডিওর কোনো অংশ স্কিপ না করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝবে, তাহলে যে কোনো ধরনের এমসিকিউ সমাধানে খুব অসুবিধা হবে না। এই অধ্যায়ের প্রত্যেকটি সূত্র এবং ধারণা আমি পাশে লিখে রেখেছি, তোমরা চাইলে এগুলো সব নোট করতে পারো। আর আমি এগুলো এক এক করে সব বলে বোঝাচ্ছি, গুরুত্ব সহকারে শুনবে। প্রয়োজন হলে ভিডিও পজ করে ওই ধারণাগুলো নোট করবে। তাহলে প্রথমে যেটা আমাদের জানতে হয় কার্যের ধারণা। তো কার্য জিনিসটা কি, এটা যদিও আমরা নিচের দিকের ক্লাস থেকে বারবার পড়েছি যে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুর যদি কোনো সরণ ঘটে, কোন দিকে সরণ, যদি যেদিকে বল প্রয়োগ করছি তার দিকে কিংবা বিপরীত দিকেও হতে পারে, আমি আসছি বিষয়গুলোতে। যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ ঘটে তাহলে আমরা বলি ওই বল দ্বারা কিছু কার্য করা হয়েছে। এটা না হয় কার্যের সম্পর্কে বুঝলাম, একটা বডির উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, মানে বল প্রয়োগ করেছি এই বডিটার উপরে, তাহলে বডিটা কিছু দূর সরে গেছে। তাহলে আমরা বলবো যে আমরা যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা কিছু কার্য এখানে সম্পাদন করেছে। তো এখানে এই কার্য, এটা একটা পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, ডব্লিউ দিয়ে এটাকে প্রকাশ করি, কারণ কার্যের ইংরাজি হচ্ছে ওয়ার্ক, এজন্য এটাকে ডব্লিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই কার্যের পরিমাপ আমরা কিভাবে করি? কার্য তাহলে কোনো বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করেছি সেটা যদি জানি, আর ওই বলের জন্য ওই বস্তুর সরণ কতটা হয়েছে, এই দুটো বিষয় আমরা জানলেই কার্যের মানটা পেয়ে যাব। কিভাবে? ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। যদি কিনা বস্তুটা বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকেই সরে যায়, তাহলে কতটা সরে গেছে? এস দূরত্ব সরে গেছে। আর প্রযুক্ত বল কত? এফ। তাহলে এফ ইন্টু এস করে দিলে কার্যের মানটা পেয়ে যাব। এখন সবসময় এইভাবে সোজা পথে বস্তু সরবে এমন ঘটনা নাও হতে পারে। সেক্ষেত্রে যদি এখানে প্রযুক্ত বল, আমি বলটা এইদিকে প্রয়োগ করলাম, বস্তুটা কিন্তু ওই দিকে না গিয়ে গেল এইদিকে, তাহলে এফটা এইদিকে, বস্তু যাচ্ছে এইদিকে, তো সেক্ষেত্রে তাহলে কি কার্য হচ্ছে না? হ্যাঁ, হবে। তাহলে কার্যের মানটা বের করতে গেলে ওই যে বলটা প্রয়োগ করছি বলের এই দিক বরাবর, কোন দিকে? এই সরণের অভিমুখে একটি উপাংশ নিতে হয়। তখন আমরা কি লিখব? ডব্লিউ ইকুয়াল টু, তাহলে এফ এর সরণের অভিমুখে উপাংশ এফ কস থিটা ইন্টু সরণ যেটা আছে এস, এভাবে লিখতে হয়। তাহলে তখন রাশিমালা কি হচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, থিটাটা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। এই জন্য এটাকে অনেক সময় ভেক্টর ফর্মে এভাবে লেখা হয়। তো আমরা জানি বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তাহলে দুটো ভেক্টর রাশির দ্বারা উৎপন্ন কার্য এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে এখানে ডট গুণ হয়, যে ডট, এই জন্য ওই পয়েন্ট আকারে সিম্বলটি ব্যবহার করা হয়েছে, ডট সিম্বল। তাহলে এফ ডট এস ইকুয়াল টু ডাব্লিউ, এভাবে ভেক্টর ফর্মে বিষয়টাকে লেখা হয়। তাহলে দুটো ভেক্টরের এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ফলে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তাই এটা ডট প্রোডাক্ট হিসাবে আমরা লিখে থাকি। এখন
তাহলে যে রাশিমালাটা জেনারেল হলো এফ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ কস থিটা ইন্টু এস বা এফ এস কস থিটা, এটা। এখন এই থিটার মানটা, থিটা তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল, এটা ধরো প্রযুক্ত বল, বস্তু যাচ্ছে এই দিকে, এদের মধ্যবর্তী কোণ থিটা। এই থিটার মানটা এটা যদি 90-র মধ্যে হয়, মানে এটা 0 হলে তাহলে তো এইদিকেই বল এদিকেই সরণ, আর 90 হলে এটা, 90 হলে cos 90 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাবে। তাহলে 90-র মধ্যে যদি থাকে তাহলে বস্তুর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের জন্য একটা কার্য পাওয়া যাবে, এবং সেই কার্যটাকে আমরা বলের দ্বারা কার্য হিসাবে চিহ্নিত করি। বলের দ্বারা কার্য, ডব্লিউ এর মান তখন ধনাত্মক হবে, অর্থাৎ বল আমরা এদিকে প্রয়োগ করলেও বস্তু কিন্তু এই দিকেই যাবে, এদিক বরাবর যাচ্ছে। তো এক্ষেত্রে কার্যটা যেটা পাওয়া যায় সেটা বলের দ্বারা কার্য, সেটাকে আমরা পজিটিভ ধরে থাকি। বলের দ্বারা কার্য এক্ষেত্রে পজিটিভ হিসাবে ধরা হয়, এবং থিটার মান কোন রেঞ্জে থাকলে এটা পজিটিভ হবে? থিটার মান 0 থেকে 90-র মধ্যে থাকতে হবে। 0 অথবা 0 থেকে 90-র মধ্যে থাকলে এই ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ ইকুয়াল টু ওটা পজিটিভ হিসাবে ধরা হয়। আর যদি উল্টাটা হয় তাহলে বস্তুটা, এটা বস্তুর উপর প্রযুক্ত বল আর সরণ, এদের মধ্যবর্তী কোণ ধরো এরকম আছে, আমরা এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, বস্তু সরণ এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ এটা থিটা। এক্ষেত্রে থিটাটা গ্রেটার দেন 90 ডিগ্রি এবং সেটা 180-র মধ্যে হচ্ছে। আমরা জানি এই কোণটা টোটালটা 180, তাহলে এটা তো 90 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে বড়, 180 থেকে ছোট। এক্ষেত্রে যে কার্য হয় সেটাকে আমরা ঋণাত্মক কার্য হিসাবে ধরি, বলের বিরুদ্ধে কার্য হিসাবে আমরা কল্পনা করি। বল এদিকে প্রযুক্ত হচ্ছে, মানে এর কম্পোনেন্ট এদিকে নিলে সুবিধা, তো এদিকে বল আর সরণ ওদিকে। তো এটা যেহেতু ওই মনে রাখার সুবিধা বলছি, যদি থিটার মান 90-র থেকে বেশি 180 থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা যদি এই রাশিমালাতে মান যদি বসাও, এই যে ডব্লিউ ইকুয়াল টু এটা ছিল না এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এখানে থিটার মান যদি 90 থেকে বেশি যে কোনো মান ধরো 120 ডিগ্রি বসালে, তাহলে কি হবে? এফ এস কস যদি 120 ডিগ্রি বসাও, 120-র মান কত? মাইনাস হাফ, তাহলে এফ এস ইন্টু হাফ। তাহলে এক্ষেত্রে ডব্লিউর মানটা দেখো ঋণাত্মক এসছে, ডব্লিউর মানটা ঋণাত্মক এসছে। এই জন্য এই কার্যটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য হিসাবে ধরি। এইখানে লেখা আছে ঋণাত্মক কার্য, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, এটাকে আমরা ঋণাত্মক ধরি। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হলে পজিটিভ হয়, বলের দ্বারা কার্য ধনাত্মক, ধনাত্মক কার্য। আর এখানে যদি ম্যাথমেটিক্যালি দেখি থিটাটা যদি 90-র মধ্যে থাকে তাহলে ডব্লিউটা পজিটিভ হবে, 90-র ভিতরে যে কোনো ভ্যালু বসালে ডব্লিউর ভ্যালু পজিটিভ হবে। এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এখানে থিটার মান 90 থেকে কম যে কোনো ভ্যালু বসালে ডব্লিউর মান পজিটিভ হবে, তখন ওটাকে পজিটিভ কার্য, অর্থাৎ ঘুরিয়ে বলছি বলের দ্বারা কার্য পজিটিভ। আর যদি কখনো উল্টাটা হয়, থিটার মান 90 থেকে বড় 180 থেকে ছোট, তাহলে তাহলে দেখবে যদি ইকুয়েশনে মান বসাও, আমি একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিয়েছি, 120-র মান বসালে এক্ষেত্রে ডব্লিউর মান নেগেটিভ আসছে, তো এই কার্যটাকে আমরা বলের বিরুদ্ধে কার্য বলে থাকি, নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, তাহলে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য বোঝা গেল। তার কন্ডিশনটা কি? থিটার ভ্যালু কত হলে বলের দ্বারা কার্য হয়, থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হলে বলের বিরুদ্ধে কার্য হয়। এই ভ্যালুগুলো এখানে মনে রাখার দরকার আছে। এবারে আসছি, বল প্রয়োগ করছি কিন্তু কার্য হচ্ছে না, এমন ঘটনাও হয়। তাহলে কখন কখন হতে পারে? আমরা কার্যের যে রাশিমালা দেখলাম, আমরা কার্যের রাশিমালা যেটা দেখেছি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা। তাহলে যদি কখনো এমন হয় আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি কিন্তু বস্তু ওদিকে মুভ করছে না, সরছে না,
তাহলে এস ইকুয়াল টু জিরো, তাহলে এস ইকুয়াল টু জিরো, তখন ডব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু জিরো ইন্টু কস থিটা। তাহলে এটা কত হবে, আলটিমেট জিরো হবে। তাহলে বস্তু সরণ না থাকলে কোনো কার্য হয় না। আবার যদি বস্তুর উপর, এটা বস্তুর উপর প্রযুক্ত বল এদিকে আর বস্তু যাচ্ছে ওই দিকে, তাহলে এস এর অভিমুখ এটা আর প্রযুক্ত বলের অভিমুখ এটা, এদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে তাহলে আমরা এই সমীকরণে যদি আমরা এটা বসিয়ে দিই, তাহলে এফ এস কস 90, কস 90 বসিয়ে দিলে কত হবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কোনো কার্য পাওয়া যাচ্ছে না বা হচ্ছে না। তাহলে এটাকেও আমরা ধরে নিতে পারি যে প্রযুক্ত বলের দ্বারা কার্য হচ্ছে না। কার্য না হলেও এর একটা বিশেষ নামকরণ আমরা করে রেখেছি। কি নাম, বল প্রয়োগ করছি অথচ কার্য হচ্ছে না, এটাকে কার্যহীন বল। আগের ক্ষেত্রটায় বল প্রয়োগ করছি বস্তু সরণ হচ্ছে না, এটাকে কিন্তু কার্যহীন বল বলে না। কোনটাকে বলে, এই যে যখন সমকোণে থাকে, বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তুর সরণ তার সঙ্গে সমকোণে হচ্ছে, 90 ডিগ্রি কোণ করে হচ্ছে, তখন এই বলটাকে কার্যহীন বল বলে। তাহলে প্রথমটায় কার্য শূন্য কিন্তু কার্যহীন বল বলছি না, দ্বিতীয় ক্ষেত্রে ওটা কার্য শূন্য, ওটাকে কার্যহীন বল বলছি। এখন বিভিন্ন ক্ষেত্রে এই কার্যের রাশিমালাগুলো, তাহলে স্থির বলের দ্বারা কৃতকার্য, স্থির বলের দ্বারা কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অর্থাৎ এখানে স্থির বলেরটা হচ্ছে এফ আর তার জন্য বস্তুর সরণ যদি এস হয়, তাহলে এফ ডট এস ভেক্টর ফর্মে লিখলে এইভাবে লিখতে হবে। কিন্তু বলটা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকার্যের রাশিমালা, তাহলে কি হবে, সেটা তখন লিখতে হবে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। যে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন কি করবে, কেন করবে, এখানে ওই প্রবলেমে তখন এফ এর একটা ভ্যালু তোমাকে দেওয়া থাকবে আর তার সঙ্গে ডিএস ডট করবে এবং সেখানে ইন্টিগ্রেশন কত দূর থেকে কত দূরে যাবে সে সম্পর্কেও তথ্য দেওয়া থাকবে। আমরা এরপরে একটা ক্লাসে এই থিওরির উপরে কি প্রবলেম হয় বিস্তারিত আলোচনা করব, তখন বুঝতে পারবে। তো সেখানে এই ইন্টিগ্রেশনের একটা ব্যাপার থাকে, ইন্টিগ্রেশন করে কার্যের ভ্যালুটা বের করতে হয়, আমরা ওই প্রবলেমে গেলে বুঝতে পারবে। এখানে জাস্ট নিয়মটা দেখে রাখবে। স্থির মানে টর্কের দ্বারা কৃতকার্য, শুধু যে বস্তুর রৈখিক গতির ক্ষেত্রে কৃতকার্য হয়, আমি একটা বস্তুকে এইদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা ওই দিকে গেল, তার জন্যই শুধু কার্য হচ্ছে তা নয়। কোনো বস্তু আছে, তাকে যদি এরকম ঘোরাতে চাই, এরকম একটা কোনো বিন্দুর সাপেক্ষে বস্তুটাকে ঘোরাতে চাই, সেক্ষেত্রেও বল প্রয়োগ করলে সেক্ষেত্রেও কার্য হয়। তো সেক্ষেত্রে বলটাকে আমরা অন্য ফর্মে হিসাব করে থাকি, এটা কৌণিক গতি চ্যাপ্টারের বিষয়। তো সেখানে কার্য হিসাবে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু টাউ ইন্টু থিটা। টাউটা কি, এই যে বস্তুটার উপরে যে টর্কটা কাজ করছে, বস্তুটা যে ঘুরছে এর উপরে একটা টর্ক কাজ করে, এই টর্কটা হচ্ছে টাউ আর থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এখানে যেটা বল বলছি কৌণিক গতিতে সেটা হচ্ছে টর্ক, আর এখানে যেটা সরণ বলছি কৌণিক গতিতে সেটা কৌণিক সরণ। তাহলে এখানে বল আর সরণ, এখানে টর্ক আর কৌণিক সরণ। যদি পরিবর্তনশীল টর্ক হয় তাহলে কৃতকার্য কি হবে, ইন্টিগ্রেশন টাউ ডি থিটা, পরিবর্তনশীল টর্ক। এখানে যেমন বললাম বলে রাশিমালা একটা দেওয়া থাকবে তোমাকে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে বা কিছু একটা আকারে দেওয়া থাকবে বা এক্স ওয়াই জেড এই ফর্মে কিছু দেওয়া থাকবে। তো সেগুলো দেওয়া থাকলে তুমি কিভাবে বের করবে, সেটা এই ইন্টিগ্রেশন মেথড আছে। এক্ষেত্রেও টাউর এক্সপ্রেশন একটা নিশ্চয়ই দেওয়া থাকবে, দেওয়া থাকলে সেখানে ইন্টিগ্রেশন মেথডে বের করতে হবে, সেটা প্রবলেম অনুযায়ী দেখতে হবে। স্থির চাপের দ্বারা কৃতকার্য, আমরা যখন ওই গ্যাসের চ্যাপ্টারে চলে যাব, সেখানে গ্যাস মূলত থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সেখানে দেখব যে কৃতকার্যটা হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন যদি বাড়ে বা কমে, তাহলে যদি আয়তন বাড়ে, প্রথমে আয়তন ছিল V1, পরে আয়তন হলো V2, তাহলে আয়তন বৃদ্ধি যেটা হয়েছে এটা স্থির চাপে হয়েছে, সেক্ষেত্রে কৃতকার্য এইভাবে গণনা করতে হয়। এটা যদি আবার পরিবর্তনশীল চাপ দ্বারা হয় তখন সেই ইন্টিগ্রেশন পি ইন্টু ডিভি এই ফর্মে করতে হয়।
তাহলে ওটা মূলত গ্যাসের ওই ধর্ম বা তাপ গতিবিদ্যা চ্যাপ্টারে গিয়ে আলোচনা হবে। আর বিভব পার্থক্য এটা স্থির তড়িতের বিষয়। বিভব পার্থক্যের জন্য কৃতকার্য W ইকুয়াল টু কিউ ইন্টু V2 মাইনাস V1। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা বিভব V1, এটা ধরো V2। তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ধরো এটা লোয়ার পোটেনশিয়াল V1টা, V2টা হায়ার পোটেনশিয়াল। লোয়ার থেকে হায়ারে কোনো ধনাত্মক আধানকে সরাতে গেলে কিছু কার্য করতে হবে। এই কার্যের মানটা কত হবে? W ইকুয়াল টু কিউ ইন্টু V2 মাইনাস V1। ওটা ওই স্থির তড়িৎ চ্যাপ্টারের জিনিস, স্থির তড়িৎ চ্যাপ্টারে গিয়ে ওর বিস্তারিত আলোচনা হবে। তাহলে কার্যের রাশিমালা বিভিন্ন ক্ষেত্রে এভাবে বিভিন্ন রকম হয়, সব ক্ষেত্রেই কিন্তু কার্য আর কার্য পরিমাপযোগ্য বিষয়, তাহলে এর একক থাকবে আবার মাত্রাও থাকবে। তাহলে এর একক হচ্ছে, এসআইতেই আমরা বেশি ব্যবহার করি জুল, আর সিজিএস হলে আর্গ হয়। এগুলো হচ্ছে পরম একক বলি কার্যের। আর একটা থাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার হয় অভিকর্ষীয় একক, আচ্ছা, যেটাকে আমরা কেজি মিটার বলছি। তাহলে 1 কেজি ভর সম্পন্ন বস্তুকে অভিকর্ষ বলের বিপরীতে 1 মিটার তোলার জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা কেজি মিটার ফর্মে বলে থাকি। অর্থাৎ এই একটা বস্তু, এটার ভর ধরো 1 কেজি, তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানছে সেটাকে ওজন বলি। ডব্লিউ সমান তাহলে কি হবে 1 ইন্টু জি, এই বল দিয়ে টানছে, এই বলের বিরুদ্ধে 1 মিটার দূরত্ব তুলবে, এটা হচ্ছে 1 মিটার। যে কার্য করতে হবে, কত কার্য করতে হবে? ডব্লিউ এটা ওয়ার্ক ওয়ার্ক সমান, তাহলে কি আছে, বল কত আছে 1 ইন্টু জি, মানে অনলি জি ইন্টু 1 মিটার, সমান কি হবে 9.8 জুল। তাহলে 1 কেজি মিটার ইকুয়াল টু 9.81 বা 8 জুল। একই রকম ভাবে গ্রাম সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক, এটা কত হবে 981 আর্গ। আর কার্যের মাত্রা ডব্লিউ সমান কি হয়, এটা ইন্টু সরণ, এর মাত্রা ml টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণের মাত্রা l, তাহলে হবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা মাত্রা হবে। এই কার্যের মাত্রা এটা দেওয়া আছে। নেক্সট এবারে আসছি ক্ষমতা কি। ক্ষমতা যেটাকে আমরা ক্ষমতা বা যেটাকে আমরা পাওয়ার বলে থাকি ইংরেজিতে, পাওয়ার। পাওয়ার এখানে এটা একটু লেখা আছে, এটা তাহলে পাওয়ার কি, কি দ্বারা রিপ্রেজেন্ট করি, কি, তাহলে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলে থাকি। তাহলে কোনো এক ব্যক্তি সারাদিনে ধরা যাক 100টি ইট গ্রাউন্ড ফ্লোর থেকে একতলায় তুলতে পারে, আবার ওই একই কাজ অন্য কোনো ব্যক্তি 2 ঘন্টায় করতে পারে। তাহলে আমরা যদি সময়ের কথাটা বিবেচনা করি, কাজটা একই কিন্তু সময়ের কথা বিবেচনা করি, তাহলে এক ব্যক্তি সেটা ধরো 12 ঘন্টায় করেছে, আরেকজন 2 ঘন্টায় করেছে। তাহলে এক্ষেত্রে যে ব্যক্তি কম সময়ে কাজটি করতে পেরেছে তার ক্ষমতা আমরা বেশি হিসাবে ধরে থাকি। তাহলে যে ব্যক্তি বেশি সময় ধরে করেছে তার ক্ষমতা কিন্তু কম, কার্যের পরিমাণ সমান। তাহলে এখানে এই জন্য বলা হয় যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। এটা ক্যালকুলাসের ভাষায় এভাবে লেখা হয়েছে, E ইকুয়াল টু dw বাই dt, না হলে সিম্পলি এটাকে লিখবে P ইকুয়াল টু w বাই E, ক্যালকুলাসের ভাষায় যদি লিখতে না চাও এটা এইভাবে লিখবে সিম্পল ওয়েতে। আবার P সমান কি হয়, W ইকুয়াল টু কি হয় ফোর্স
ইন্টু এটা বাই টি, তাহলে এফ ইন্টু এস বাই টি। এস বাই টি আমি যদি এটাকে ডট চিহ্নই রাখি, এস বাই টি হলে ভি হয়, এস বাই টি ইকুয়াল টু ভি, ভি ইকুয়াল টু তাহলে কি হলো এস বাই টি, মানে ওটা বেগ। আর ভেক্টর ফর্মে যখন লিখবে পি ইকুয়াল টু এফ ডট ভি, কারণ বল ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, তাই এ দুটোর ডট প্রোডাক্ট করলে আমরা পাওয়ার পাই। অথবা আমরা যদি অ্যাঙ্গেল ফর্মে লিখি এফ ভি কস থিটা, এটাও হতে পারে। এই ক্ষমতা, এই টার্মটা আমরা বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রেও ব্যবহার করি, তাহলে এটা পরিমাপযোগ্য বিষয়। এর একক হচ্ছে এসআই একক, যেটা ওয়াট। এসআই একক হচ্ছে ওয়াট। ওয়াট ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে ওই যন্ত্র কত পরিমাণ কার্য করেছে, এক সেকেন্ডে যত জুল কার্য করেছে তার ওয়াটটা তত হিসাবেই ধরা হয়। ধরা যাক 10 ওয়াটের একটা কোনো যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, তাহলে সেখানে এক সেকেন্ডে 10 জুল কার্য সম্পাদন করেছে ওই যন্ত্রটি। এই জন্য তার ক্ষমতাকে আমরা 10 ওয়াট ফর্মে লিখে থাকি। তাহলে মাত্রা, ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা এখানে পি সমান, তাহলে দেখতে পাচ্ছ এফ ইন্টু ভি হচ্ছে, এফ এর মাত্রা হয় এমএল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল বাই টি, সেটি যেটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা এর মাত্রা হয়। এই ক্ষমতার যে ব্যবহারিক এককগুলো আমরা বললাম, মূলত এটা জুল পার সেকেন্ড বা ওয়াট ব্যবহার করা হয়। এছাড়া বেশি কোনো যন্ত্রের ক্ষমতাকে প্রকাশ করতে গেলে, মানে যেখানে অনেক পরিমাণ বেশি ক্ষমতা, সেখানে কিলোওয়াট টার্ম ব্যবহার করা হয়, বড় ইউনিট যেটা, ওয়াটের বড় ইউনিট কিলোওয়াট। এছাড়া ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে সেখানে কোনো যন্ত্রের ক্ষমতা প্রকাশ করার জন্য মেগাওয়াট কথাটি ব্যবহার করে। মেগাওয়াট 10 টু দি পাওয়ার 6 ওয়াট, আর কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। 10 টু দি পাওয়ার 3, মেগা হলে 10 টু দি পাওয়ার 6। আরেকটা আমরা বৈদ্যুতিক পাম্প টাম্পের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, যেটাকে বাংলাতে বলি। 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। 1 এইচপি ইকুয়াল টু 746, 746 ওয়াট, এগুলো ব্যবহার করি। এগুলো আমাদের পুরনো বিষয়, তবুও একবার স্মরণ করিয়ে রাখলাম। এবারে যেগুলো থেকে এখানে এমসিকিউ অনেকবার দিয়েছে পরীক্ষাতে, এরকম একটা বিষয় উল্লেখ করি। এখানে এটা খুব ভালো করে দেখে রাখবে, প্রমাণ করাটা একটু কঠিন হবে, ইন্টিগ্রেশন মেথডে করতে হয়। স্থির ক্ষমতা সম্পন্ন কোনো ইঞ্জিনের সাহায্যে কোনো গাড়ি যদি চলে, বা স্থির ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে গতিশীল করানো হচ্ছে, সরানো হচ্ছে, সেক্ষেত্রে বস্তুটির বেগের সঙ্গে সময়ের সম্পর্ক টি টু দি পাওয়ার এটা হাফ হয়, বেগের সঙ্গে সময়ের সম্পর্ক। আর ওই ক্ষেত্রে যদি আমি গাড়ির কথাই বলি, গাড়িটির সরণের সঙ্গে সময়ের সম্পর্ক, স্থির অবস্থা থেকে অবশ্যই যাত্রা শুরু করেছে এবং ইঞ্জিনটা একটা কনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করতে পারে, তাহলে টি সময় পরে তার বেগ সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হবে, আর টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হবে। এটা পরীক্ষায় এমসিকিউ আকারে দিয়ে থাকে। প্রমাণ যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে, তবে এই প্রমাণটা ইন্টিগ্রেশন মেথডে করা আছে এবং বেশ বড় একটু শক্ত প্রমাণ। তো এই জন্য প্রমাণ চাইলে দেখতে পারো, আমিও হয়তো করে দিতে পারি, কিন্তু এখানে করাচ্ছি না, এগুলো মনে রাখার সুবিধা আছে। এটা ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, ভির ইন্টিগ্রেশন আবার ওটাকে করলে তখন টি টু দি পাওয়ার 3/2 আসে। ইন্টিগ্রেশন যাদের একটু ধারণা ভালো আছে তারা বুঝতে পারবে এটা, আদারওয়াইজ ইন্টিগ্রেশন না বুঝলে এটা তো বোঝা যাবে না। তাই আমি ইন্টিগ্রেশনের দিকে এত বেশি ঝোঁক দিতে বলছি না। কিছু জিনিস আছে, এগুলো পার্টিকুলার রেজাল্ট
যেহেতু এগুলো মনে রেখে দিলে সুবিধা হবে এমসিকিউ সমাধানে। যেহেতু আমরা এমসিকিউর জন্য সমাধান করব, এগুলো তো আর প্রমাণ করব না ওখানে। তাহলে আরেকবার বলছি, স্থির ক্ষমতা সম্পন্ন কোনো ইঞ্জিনের সাহায্যে গাড়িকে চালানো হচ্ছে, গাড়িটা অবশ্যই স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। তাহলে টি সময় পরে গাড়িটির বেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি হবে? তাহলে হবে কি ভি সমানুপাতিক টি টু দি পাওয়ার হাফ, আর সরণের সঙ্গে সময়ের সম্পর্ক হবে এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 3 এবারে আসছি শক্তির কথাতে। শক্তি কি জিনিস? আমরা জানি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। যে কোনো যন্ত্রের হোক, মানুষের হোক, কিংবা অন্য কোনো প্রাণীর কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। তো শক্তির বিভিন্ন রকম রূপ আছে, এটাও আমরা ক্লাস 9-এর বইতে ওটা পড়েছি। তো সেখানে 8 রকম শক্তির কথা ছিল। তো সেখানে অনেকগুলো শক্তি ছিল, এখানে আমরা পার্টিকুলার একটা শক্তি তার মধ্যে দেখব, যেটা আছে যান্ত্রিক শক্তি। ওই 8টির মধ্যে যান্ত্রিক শক্তি একটি ছিল। এছাড়া অন্যান্য শক্তি ছিল আমাদের সিলেবাসে। এখানে কতগুলি শক্তির কথা আছে, আমরা যখন যে অধ্যায়ে যাব সেখানকার মতো করে সেই শক্তি নিয়ে আলোচনা করব। এখন আপাতত আমরা আলোচনা করছি যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বিষয়টা কি? কোনো বস্তু তার গতি অবস্থার কারণে হতে পারে, কিংবা অবস্থান, আকৃতি এবং বিভিন্ন কারণে কার্য করার কিছু সামর্থ্য অর্জন করে। তো যে সামর্থ্যটা অর্জন করছে সেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলছি। তাহলে কি কি কারণে হতে পারে? গতির কারণে হতে পারে, তাহলে গতির কারণে হতে পারে, অবস্থানগত কারণে হতে পারে, অবস্থানগত কারণে হতে পারে, আর আকৃতিগত কারণে হতে পারে। এই কারণে বস্তু বা এই কারণগুলির জন্য বস্তু কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই আমরা ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে থাকি। যান্ত্রিক শক্তি দুটো ভাগ। এখানে দেখো আমি ওইটাকে এভাবে টেনে লিখে রেখেছি। যান্ত্রিক শক্তি দুটো ভাগ। তাহলে একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তি। স্থিতিশক্তি তাহলে কি জিনিস? কোনো বস্তু তার অবস্থান এবং আকৃতিগত কারণে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই আমরা স্থিতিশক্তি বলে থাকি। কি কি কারণ? অবস্থান এবং আকৃতিগত কারণে বস্তু কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলছি। এখানে যেমন ধরো অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কোনো বস্তুকে কিছুটা দূরত্ব যদি তোলা যায়, সেক্ষেত্রে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হয়। তাহলে এখানে অবস্থানজনিত পরিবর্তনের কারণে ওই বস্তুটার মধ্যে কিছু স্থিতিশক্তি জমা হয়। তাহলে যে কার্যটা আমরা করলাম, একটা বস্তু, ভারী বস্তুকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকের কোনো করে তুললাম, তাহলে সেখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছু কার্য করলাম, এবং এই যে কার্যটা করলাম ওটা ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত হয়ে থাকে। ওই বস্তুটা যদি উপর থেকে ফেলা হয় নিচে ফ্রিলি, তাহলে ওই বস্তুটি কিন্তু কিছু কার্য করতে পারবে, অর্থাৎ বস্তুটির মধ্যে কিছু স্থিতিশক্তি জমা ছিল। তাহলে এটা অবস্থানজনিত কারণে সঞ্চিত স্থিতিশক্তি। এর রাশিমালা কি হয়? এই যে পোটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশন জানো, ইপি ইকুয়াল টু mgh। এম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই উচ্চতায় তুললে বস্তুটির মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে mgh। মনে হতে পারে এগুলো কি মুখস্থ না কোথা থেকে এলো? তাহলে একটা বস্তু, এম ভরের বস্তু, পৃথিবী, তাকে যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে mg। আমরা কি করলাম? বাহ্যিক বল দিয়ে বস্তুটিকে এই উচ্চতায় তুললাম, এখান থেকে এই উচ্চতায় এখানে নিয়ে আসছি এখানে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য W ইকুয়াল টু বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে এই যদি হয় রাশিমালা, তাহলে mgর সমান ও বিপরীত বল দিয়ে বস্তুটাকে অ্যাটলিস্ট তুলতে হবে। তাহলে F সমান কি হলো? mg। সরণ বলতে এখানে কতটা দূরত্ব নিয়ে এসছো? h দূরত্ব। তাহলে এটা কত হবে? mgh। এটাই হচ্ছে কৃতকার্য। এই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে
সঞ্চিত হয়েছে। অর্থাৎ এখানে ওই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে mgh। বলে এখানে বলটা এদিকে নিচের দিকে কাজ করছে, বস্তুটাকে নিয়ে যাচ্ছি উপর দিকে, তাহলে তো নেগেটিভ ওয়ার্ক হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ ওয়ার্ক। আমি এখানে নেগেটিভ সাইনটা দিইনি, তবে এটা নেগেটিভ ওয়ার্ক। আর নেগেটিভ ওয়ার্কটা মানে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে এখানে বস্তু বা এখানে কোনো যন্ত্র বা ব্যক্তি কাজ করেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই বলের বিরুদ্ধে কার্যটাই এখানে বস্তুটির মধ্যে স্থিতিশক্তি আকারে জমা হয়েছে। তাহলে এখানে কার্য নেগেটিভ হতে পারে, কিন্তু স্থিতিশক্তি যখন হবে সেটা পজিটিভ হবে, mgh হবে, স্থিতিশক্তিটা পজিটিভ হবে। এবারে আসবো, এটা তো গেল অবস্থান জনিত কারণে বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। এবারে আসবো আকৃতিজনিত কারণে বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। আচ্ছা, তার আগে অভিকর্ষ স্থিতিশক্তির ব্যাপারে আর দু একটা কথা বলে নিই। এখানে অভিকর্ষ স্থিতিশক্তির যে মানটা দেখলে ইপি সমান কত হলো mgh। এটা কিন্তু ঋণাত্মকও হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার ধনাত্মকও হতে পারে। আমরা ফ্রেম অফ রেফারেন্স কাকে নেব? যদি এটা ধরো ফ্রেম অফ রেফারেন্স, তার থেকে বস্তুটাকে আমরা উপর দিকে তুলি, তাহলে এখানে যে স্থিতিশক্তি জমা হবে সেটা হচ্ছে mgh। এটা হচ্ছে এই হাইটে তুলেছি। কিন্তু যদি বস্তুটাকে ওখান থেকে নিচে নামিয়ে আনি, তাহলে এক্ষেত্রে তার স্থিতিশক্তিটা কমে যাবে। আর এখানে যদি জিরো হয়, তাহলে কিন্তু এখানে স্থিতিশক্তি, এটা এইচ ডাউনে চলে এলে এখানে স্থিতিশক্তি ডিক্রিজ করে যাবে। অর্থাৎ স্থিতিশক্তির মান ঋণাত্মকও হতে পারে। আবার এটা নির্দেশতন্ত্রের উপরও নির্ভরশীল। অর্থাৎ আমি কাকে ফ্রেম অফ রেফারেন্স ধরছি, তাহলে এটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরলে, আমি যদি ওকে ফ্রেম অফ রেফারেন্স ধরি, এখানে বস্তুটা এখান থেকে এখানে তুললাম, এখানে স্থিতিশক্তি হলো mgh। কিন্তু আমি যদি ওটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরি, তাহলে ওখানে স্থিতিশক্তিকে শূন্য ধরবো, তার সাপেক্ষে এখানে স্থিতিশক্তিকে মাইনাস mgh বলবো, mgh। তাহলে স্থিতিশক্তি ফ্রেম অফ রেফারেন্সের উপরও নির্ভরশীল। স্থিতিশক্তি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করলেও স্থিতিশক্তির পার্থক্য, হ্যাঁ, এবার যে পার্থক্যটা এই দুটো স্থানের মধ্যে স্থিতিশক্তির পার্থক্য যে দিক দিয়েই ধরো সেটা হবে mgh। এটা কিন্তু নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না। তাহলে দেখো, স্থিতিশক্তির মান ঋণাত্মক ধনাত্মক বোথ আর পসিবল। অর্থাৎ স্থিতিশক্তির মান ঋণাত্মক ধনাত্মক দুটোই হতে পারে। সেটা নির্ভর করছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্রের উপরে। নির্দেশতন্ত্রকে যেমন ধরবে, এটাকে গ্রাউন্ড লেভেল ধরলে তার উপরের দিকে থাকলে পজিটিভ, ওটাকে গ্রাউন্ড লেভেল ধরলে এটা নিচের দিকে আছে মানে এটা স্থিতিশক্তি নেগেটিভ হবে। এই তো হচ্ছে বিষয়টা। কিন্তু এইটা যাই হোক না কেন, এই যে ডিফারেন্সটা কিন্তু নির্দেশতন্ত্রের উপর নির্ভর করবে না, ও ডিফারেন্সটা নির্দিষ্ট থাকবে। এই হচ্ছে ওর সম্পর্কে দু একটা কথাবার্তা। এগুলো গুরুত্ব সহকারে একটু মাথায় রাখবে, কারণ এই নির্দেশতন্ত্রের ব্যাপারটা যখন তখন কাজে লাগে। নির্দেশতন্ত্রের উপরে স্থিতিশক্তি নির্ভর করে কি করে না, এবং করলে সেটা কিভাবে নির্ভর করে, কখন কমে কখন বাড়ে, এবং পার্থক্যের কি চেঞ্জ হয় কি হয় না, এগুলো স্মরণ রাখতে হয়। এবারে আসছি আকৃতিজনিত কারণে বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। এখানে একটা স্প্রিংয়ের ছবি দেওয়া আছে। একটা স্প্রিং, এই প্রান্তটা ফিক্সড আছে, এইভাবে আছে। এই স্প্রিংটাকে আমরা যদি ওই প্রান্তে বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা কি হবে, এরকম বড় হয়ে যাবে। তাহলে এটা তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল, এখন কতটা হয়েছে, এখন এতটা পর্যন্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি কেন হয়েছে? এইদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, একটা বাইরে থেকে বল প্রয়োগ করেছি, যার কারণে এই স্প্রিংটা বেড়ে গেছে। তো এই স্প্রিংটার মধ্যে একটা প্রত্যানয়ক বল সৃষ্টি হবে, যেটা চাইবে স্প্রিংটাকে তার পূর্বে অবস্থায় ফিরিয়ে আনতে। সেটাকে আমরা FR দিয়ে লিখে থাকি, রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল যেটা। এবং এই FR সমান কি হয়, মাইনাস KX। বলি এখানে মাইনাস টাইনাস কোথা দিয়ে লিখলেন, কোথায় KX? আচ্ছা, তার আগে তাহলে আমি একটা লাইন লিখে নিই, FR সমানুপাতিক KX। যত দৈর্ঘ্য বৃদ্ধি বেশি ঘটাবে এই স্প্রিংয়ের, তত কিন্তু এই স্প্রিংয়ের মধ্যে প্রত্যানয়ক বল
বেশি সৃষ্টি হবে, অর্থাৎ স্প্রিংটা চাইবে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সিস্টেমটাকে। তো এখানে তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কোন দিকে ঘটছে? এদিকে। কিন্তু স্প্রিং এর মধ্যে প্রত্যানায়ক বলটা কোন দিকে? এদিকে। তাহলে পরস্পর বিপরীত দিকে, এই জন্য একটা মাইনাস সাইন এখানে দিতে হয়। তাহলে স্প্রিং এর মধ্যে উৎপন্ন প্রত্যানায়ক বল সেটা এবং স্প্রিং এর যে প্রসারণ যেদিকে তার ঠিক বিপরীত দিকে, যার কারণে একটা মাইনাস সাইন, বা এফ আর সমান মাইনাস কে এক্স। এই যে রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে এটি হচ্ছে একটি ধ্রুবক রাশি, যাকে আমরা ওই স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট ইংরেজিতে বলে থাকি। তাহলে এটা হচ্ছে বিষয়। আবার দেখো, ঘুরে বলতে পারি আমাদের প্রযুক্ত বল আর স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি একই দিকে। তাহলে প্রযুক্ত বল এফ সমান এফ আর, মানের দিক থেকে এই দুটো সমান, কিন্তু জাস্ট বিপরীত দিকে। মানের দিক থেকে সমান কিন্তু বিপরীত দিকে। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এফ সমান এক্স। এই সমীকরণটা এটাতে কনভার্ট হয়ে গেল, এফ সমান এক্স। তাহলে এখান থেকে আমরা স্প্রিং এর বল ধ্রুবকের ডেফিনেশনও জানতে পারি। তো ডেফিনেশন যেহেতু এখানে লাগে না, তাই আমি হয়তো ডেফিনেশন বলছি না, এফ বাই এক্স। তাহলে স্প্রিং এর একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে আমরা স্প্রিং এর বল ধ্রুবক কে বলে থাকি, স্প্রিং কনস্ট্যান্ট ইংরেজিতে। এখন এখান থেকে যেটা এমসিকিউ সলিউশনে কাজে লাগবে সেটা হচ্ছে এই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য কত হবে। তাহলে কৃতকার্য এটা ইন্টিগ্রেশন মেথডেও করা যায়, আর না হলে তোমরা যদি নর্মাল নিয়মে করতে চাও তাও ভেবে রাখতে পারো। তাহলে স্প্রিং এর যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি তখন প্রযুক্ত বল এখানে এফ ইকুয়াল টু 0। এখন প্রযুক্ত বল কত? এফ। তাহলে গড় বল তাহলে 0 প্লাস এফ বাই 2, এফ অ্যাভারেজ গড় বল ইকুয়াল টু এফ বাই 2। তাহলে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য, কৃতকার্য ডব্লিউ সমান কি হয়? গড় বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। গড় বল কত? এফ বাই 2 ইন্টু এক্স। আবার এফ সমান কি হয়? কে এক্স। তাহলে হাফ কে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কত হলো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য। এখানে আমি যেটা এই যে লিখে রেখেছি, এই যেটা হাফ কে এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন মেথডে প্রমাণ করা আছে, হাফ কে এক্স স্কোয়ার। এই কৃতকার্যটা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, বা হাফ এফ এক্স কেউ লিখতে পারে, বা এফ স্কোয়ার বাই 2 কে যে যেমন ফর্মে যখন যেমন প্রয়োজন হবে সেভাবে লিখে ফেলবে। কারণ রিলেশন আছে এফ ইন্টু এক্স, আমি তো বললাম এই যে হাফ এফ ইন্টু এক্স, এই যে এই রাশিমালাটা এসছে হাফ এফ এক্স। আবার ওইটাকে কেউ কে দিয়ে লিখতে পারে, এক্স সমান এফ বাই কে বসিয়ে দিলেও হয়ে যাবে। এই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি, এটা হচ্ছে আকৃতিজনিত কারণে সঞ্চিত স্থিতিশক্তি। এখান থেকে প্রবলেম থাকে, স্প্রিংকে প্রথমে টেনে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, পরে ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হলো, কৃতকার্য কত করতে হবে। তাহলে আলটিমেট দ্বিতীয় স্টেপে যে কৃতকার্যটা, তাহলে এখন দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কত কার্য করতে হয়েছে, আগে কতটা ছিল, তাহলে মাইনাস করে দিলে হয়ে যাবে। দেখো এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হাফকে এটা কমন দিয়ে দেবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ভাঙবে, মাইনাস এক্স স্কোয়ার করলে বাকি রাশিগুলো এক্স স্কোয়ারের রাশিটা কেটে যাবে, বাকিগুলো থাকছে। তাহলে এরকম রাশিমালা আসবে। এগুলো সলিউশন করে দেখানোর মতো আমার কিছু নেই। তাহলে আগে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি যখন হয়েছিল তার মধ্যে শক্তি ছিল ধরো ইউ ওয়ান সমান হাফ কে এক্স স্কোয়ার। এবারে ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে তাহলে আগে যেটা ছিল তার থেকে আরো ওয়াই পরিমাণ বাড়িয়েছি, তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি এক্স প্লাস ওয়াই। তার জন্য সঞ্চিত শক্তি কত হবে? হাফ কে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে শক্তির পার্থক্য কত হলো? ইউ টু মাইনাস ইউ ওয়ান।
এই পরিমাণ কার্য করতে হবে, ডব্লিউ সমান ইউ টু মাইনাস ইউ ওয়ান। এই কার্য করলেই ওই দৈর্ঘ্য বৃদ্ধিটাও এক্সট্রা হয়ে যাবে। তাহলে এটা থেকে ওইটা মাইনাস করবে, যেটা পড়ে থাকবে সেটাই থাকবে, ওটাই আছে এখানে। আবার থাকে স্প্রিংয়ের প্রথম দৈর্ঘ্য ধরো দৈর্ঘ্য বৃদ্ধি x1 আর চূড়ান্ত দৈর্ঘ্য বৃদ্ধি x2। এক্ষেত্রে কৃতকার্য মানে x2 যেটা সেটা x1 এর থেকে অবশ্যই বড়। প্রথমে একটা দৈর্ঘ্য বৃদ্ধি ছিল, পরে মোট দৈর্ঘ্য বৃদ্ধি একটা হয়েছে। প্রথমে ধরো x1 ছিল, পরে এইটা হচ্ছে x2। তাহলে ইনিশিয়াল শক্তি কত ছিল? u1 সমান হাফ কে x1 স্কয়ার। পরের শক্তি u2 সমান কত হয়েছে? হাফ কে x2 স্কয়ার। তাহলে শক্তি কতটা বেড়েছে? u2 মাইনাস u1 ইকুয়াল টু হাফ কে x2 স্কয়ার মাইনাস হাফ কে x1 স্কয়ার। এটাই হচ্ছে শক্তি বৃদ্ধি, স্প্রিং এ সঞ্চিত স্থিতি শক্তিটা সেটা বৃদ্ধি। তাহলে ওটাই হচ্ছে কৃতকার্যের সঙ্গে সমান হবে। ওই পরিমাণ কার্য করতে হবে। হাফ কে কমন দিয়ে এখানে লেখা আছে এটা। এত সময় আমরা স্থিতিশক্তি সম্পর্কে বুঝলাম। স্থিতিশক্তি দুটো ভাগ, একটা হচ্ছে অবস্থানজনিত, একটা আকৃতিজনিত স্থিতিশক্তি। এবারে আসছি গতিশক্তির বিষয়ে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলা হয়। তাহলে গতির জন্য কার্য করার সামর্থ্য অর্জন করে। একটা গতিশীল বস্তু এসে ধাক্কা মারলে অন্য কোনো বস্তুকে সরিয়ে ফেলতে পারে। তাহলে সেখানে তার গতির কারণে বস্তুটি কার্য করার সামর্থ্য অর্জন করেছে, এবং যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলি। তাহলে একটা বস্তু একটা এম ভরের এ ধরা যাক ভি বেগে গতিশীল, এর মধ্যে কি পরিমাণ গতিশক্তি আছে এটা বুঝবো কি করে? ম্যাথমেটিক্যালি ওগুলো আমরা মুখস্থ করে নিচ্ছি, হাফ এম ভি স্কয়ার হয় গতিশক্তি, কিন্তু এটা বোঝার উপায় কি? তাহলে কি করতে হবে? তোমাকে একটা বিরুদ্ধ বল দিতে হবে এর উপরে। বিরুদ্ধ বল দিলে কি হবে? এর বেগটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তাহলে কিছু দূর যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর বডিটা রেস্টে এলো, স্থির অবস্থায় এলো। তাহলে এই যে কনস্ট্যান্ট বলের বিরুদ্ধে সে কার্য করার জন্য সে রেস্টে এলো। তাহলে যে কার্যটা করেছে সেই কার্যের মানটা সহজেই নির্ণয় করা যায়, এফএস। তাহলে এই যে কার্যটা তুমি করেছো বলের বিরুদ্ধে, এর তো যাচ্ছে এইদিকে, বিরুদ্ধে কার্য। এই যে কার্যটা, এই কার্যটাই যে শক্তি আকারে আমরা হিসাব করি, এই শক্তিটাই এর মধ্যে সঞ্চিত ছিল। এইভাবে আমরা এই গতিশীল বস্তুর গতিশক্তির হিসাবটা করে থাকি। আবারও কথাটা বলছি, এই বস্তুটা এদিকে গতিশীল, প্রযুক্ত বল এদিকে, তাহলে বস্তুটা কিছু দূর যাওয়ার পর থেমে গেল। তাহলে এই বিরুদ্ধ বলের কারণে বস্তুটি থেমেছে এবং একটা দূরত্ব গিয়ে থেমেছে। তাহলে বিরুদ্ধ বলের দ্বারা কার্য এফ ইন্টু এস হিসাব করবে, এই কার্যটাই এই বস্তুর শক্তির সঙ্গে সমান হবে, এবং সেইভাবে ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া গেছে এই বস্তুর শক্তির, সেটা হচ্ছে এটা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এম ভরের বস্তু ভি বেগে যদি গতিশীল হয়, তাহলে তার মধ্যে সঞ্চিত বা তার মধ্যে উপস্থিত গতিশক্তি এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন যদি লেখচিত্র থাকে ইর সঙ্গে ভি, তাহলে দেখো ই একদিকে আছে আর এতে ভি স্কোয়ার আছে। তাহলে লেখচিত্রটা নিশ্চয়ই প্যারাবোলিক নেচারের হবে, এবং সেটা কিরকম হবে? তাহলে আমরা যেটা জানি ওয়াই স্কোয়ার সমান 4x। তাহলে এই লেখচিত্রটা কেমন হয়? এই লেখচিত্রটা এরকম হয়। তাহলে এদিকে x থাকে, এদিকে y থাকে। তাহলে x যেদিকে আছে এর ওপেন সাইডটা সেই দিকে আছে, তাহলে সিঙ্গেল ঘাত যেদিকে সেদিকে ওপেন সাইড। তাহলে ইর এখানে সিঙ্গেল ঘাত, এটা ডবল আছে, তাহলে যেদিকে সিঙ্গেল ঘাত আছে সেদিকে ওপেন সাইড, এইটা তাহলে এইটা। তাহলে নেচারটা কি কেমন লাগছে? তাহলে এইদিকে যদি আমরা ভি আর এদিকে ই প্লট করি, তাহলে ওপেন এখানে সিঙ্গেল ঘাত কার আছে ইর, তাহলে সেই দিকটা ওপেন সাইড, এটা এইভাবে হয়। আবার যদি
এটাকে অন্য ধরো মোমেন্টামের সঙ্গে করি। আমি তার আগে তাহলে জেনে নেই এখানে গতিশক্তি ভরবেগের সম্পর্কটা আগে জানতে হবে। গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। আচ্ছা, একটু মুছে নিচ্ছি। গতিশক্তি আর ভরবেগ, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা সমান হাফ এম, উপরে নিচে যদি আমরা এম একটা গুণ করি তাহলে ওটাকে বলবো আমরা পি। পি সমান তো হয় এম ভি ভরবেগ, তাহলে এম ভি মানে একবারে লিখে যদি দিই তাহলে এটা হবে পি স্কোয়ার বাই 2m ইকে সমান, বা এটাকে লিখতে পারি পি স্কোয়ার সমান 2m ইকে, বা পি সমান √2m ইকে, এভাবেও লেখা যায়। এখন অনেকগুলো গ্রাফ পির সঙ্গে পির সঙ্গে একদিকে ধরো পি আর একদিকে পির সঙ্গে তাহলে দেখো, তাহলে যার সিঙ্গেল ঘাত আছে এখানে ইর সিঙ্গেল ঘাত, সেই দিকে ওর এটা থাকবে মাথাটা এই দিকে, পির সঙ্গে লেখচিত্র। আবার ইর সঙ্গে এম এর বলছে, ইর সঙ্গে এম এর, তাহলে পি স্থির আছে, তাহলে ইর সঙ্গে এম এর ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কের লেখচিত্র কেমন হয়, তাহলে এরকম হয়। এই দিকটা হচ্ছে এম, এই দিকটা হচ্ছে ই মিনস ইকে, এটা হবে। আর রুট ইর সঙ্গে পি, রুট ইর সঙ্গে তাহলে এখানে দেখতে পাচ্ছি পি সমানুপাতিক রুট ই, তাহলে এটা সমানুপাতিক সম্পর্কযুক্ত যেহেতু, তাহলে এর গ্রাফ হবে একদিকে যদি আমরা পি করি আর একদিকে যদি রুট ই কে করি, এটা সমানুপাতিক সম্পর্কযুক্ত, এরকম লেখচিত্র হবে। আর একটা কথা, এখানে নির্দেশতন্ত্রের ব্যাপারটাও মনে রাখতে হবে। গতিশক্তি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, কারণ বেগটাও তো নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, তাই গতিশক্তিও নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। নির্দেশতন্ত্রের যে ব্যাপারটা, আমরা স্থিতিশক্তির কথাও বলেছিলাম নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে কি করে না সেটা বলে এসেছি আগে। এখানে গতিশক্তির ব্যাপারে বলছি, গতিশক্তিও নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, কারণ বেগ নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। এছাড়া কি আছে, ঘূর্ণন গতিশক্তি এবং কৌণিক ভরবেগের সম্পর্ক এখানে জানতে হবে। আমরা রৈখিক গতির ক্ষেত্রে যেমন জানলাম ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, আর পি ইকুয়াল টু √2m ইকে। আবর্ত গতি বা ঘূর্ণন গতির ক্ষেত্রে একই রকম রাশিমালা, সেটা ই আর যদি বলি, ই আর সমান তাহলে পির সমতুল্য রাশি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা লিনিয়ার মোমেন্টাম, সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল স্কোয়ার বাই 2i হয়। ভরের সমতুল্য রাশি জড়তা ভ্রামক আই, ভরের সমতুল্য রাশি জড়তা ভ্রামক আই দিয়ে লেখা হয়। আর এল সমান √2, তাহলে আই ইন্টু আর, তাহলে এটা পি ছিল লিনিয়ার মোমেন্টাম, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, 2mটা ছিল কি এখানে ভরের সমতুল্য রাশি জড়তা ভ্রামক, আর এখানে গতিশক্তি, এখানেও আবর্ত গতিশক্তি। সম্পর্কগুলো একই রকম কিন্তু একই নয়। এখন আমরা এই কনজারভেটিভ সিস্টেম আর নন কনজারভেটিভ সিস্টেম, সংরক্ষী সংস্থা সংরক্ষী বল আর অসংরক্ষী সংস্থা অসংরক্ষী বল, এই বিষয়টা নিয়ে দেখব। যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষী সংস্থা বলা হয়। যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যে সমষ্টি সেটা সংরক্ষিত থাকে। আমরা এর আগে 9-এ পড়েছ যে একটা বস্তু যদি আমরা উপর থেকে ফেলে দিই তাহলে বস্তুটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে এসে পড়বে। ওই বস্তুর গতির যে কোনো অবস্থানে এ বি এরকম বিভিন্ন অবস্থান ছিল, সি অবস্থান, যে কোনো অবস্থানে মোট শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি, এটা আমরা বের করে দেখেছি, ওটা একই থাকে। অর্থাৎ আমরা ঘুরে বলতে পারি এই ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে
যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে, সংরক্ষিত আছে মানে কি অপরিবর্তিত আছে, এখানে কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে আমরা কনজারভেটিভ সিস্টেম বা সংরক্ষী সংস্থা বলছি। আর এক্ষেত্রে যে বলটা কাজ করছে, এই যে বলটা ডাউনওয়ার্ডে কাজ করছে, কোন বল? অভিকর্ষ বল। বৃহত্তর ক্ষেত্রে দেখলে ওই বলটাকে মহাকর্ষ বল। তাই এই বলটাকে আমরা তখন সংরক্ষী বল বলে থাকি, সংরক্ষী বল বলে থাকি। তাহলে সংরক্ষী বলের দ্বারা আরো লজিক আছে, সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এই বস্তুটাকে এদিক থেকে এদিকে যদি নিয়ে আসি, তাহলেও ওর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, কৃতকার্যের মান এখান থেকে এখানে আনতে একই হবে। অর্থাৎ এটা পথের উপর নির্ভর করবে না। তাহলে সংরক্ষী সংস্থায় যে বল কাজ করে সেটাকে সংরক্ষী বল। তাহলে এখানে যেহেতু যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে, এটা সংরক্ষী সংস্থা। সংরক্ষী সংস্থা এখানে যে বল কাজ করছে মানে এখানে অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল সংরক্ষী বল, অথবা মহাকর্ষ বল সংরক্ষী বল। এরকম আরো সংরক্ষী বল আছে, স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বিজ্ঞানীকে দেখবো, সেখানে স্থির তড়িৎ বলও সংরক্ষী বল। তাহলে সংরক্ষী বল কনজারভেটিভ ফোর্স ইংরেজিতে আমরা বলি। তো কোনো বল এফ সাপোজ, এটা কনজারভেটিভ হবে কি হবে না, এর একটা ম্যাথমেটিক্যালও একটা রুল আছে, সেটা করে দেখতে পারি। এরকম একটা চিহ্ন উল্টানো ত্রিভুজের মতো, এটাকে অ্যাকচুয়ালি ন্যাবলা বলে, কিন্তু যখন এই চিহ্নটা এভাবে লেখা হয় এটাকে পড়া হয় কার্ল অফ এফ, কার্ল অফ এফ বা কার্ল এফ সংক্ষেপে। কার্ল এফ, কার্ল এফ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওই বলটাকে আমরা সংরক্ষী বল বলবো। বলে এটা কি, এটা কিভাবে বের করব, এটা আমি একটু জাস্ট লিখে রাখছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের সময় আর ভালো করে দেখিয়ে দেব। এটা সমান ক্রস প্রোডাক্টের যে নিয়ম দেখিয়েছি, এইটা অ্যাকচুয়ালি এই অপারেটরটা, এটাকে একটা অপারেটর বলে, ওটা আই ইউনিট ইন্টু ডেল ডেল এক্স, মানে এখানে ডেরিভেটিভের ব্যাপার আছে শুধু এক্স এর সাপেক্ষে, প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড, এভাবে লেখা হয়। তাহলে যখন এটাকে কার্ল বলতে এরকম এই ভেক্টর গুণের মতো করে ভাবছি, তখন এটাকে লিখব আই জে অ্যান্ড কে, আর এটা মানে ডেল ডেল এক্স, এটা এভাবে, আর এটা ডেল ডেল জেড এভাবে। আর এফটা যদি যেমন থাকবে তোমাকে দেওয়া থাকবে এক্সপ্রেশনে, আমি সেভাবেই লিখে ফেলবো এখানে তার কম্পোনেন্টগুলো, এফ এক্স, এফ ওয়াই, এফ জেড। তারপরে যেমনভাবে সেখানে ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছি এখানেও সেইভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা প্রবলেম দেখে এই ক্যালকুলেশনটা তখন বুঝতে পারবো আরো ভালো করে। এখন কিভাবে করতে হয় জাস্ট আমি রাফলি বলে রাখলাম। আর সংরক্ষী বলের ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য, ওই বলটাকে বিভবের ঋণাত্মক নতির সাহায্যে প্রকাশ করা যায়। এগুলো অন্য অধ্যায় গিয়ে দেখবে যে মহাকর্ষতে আছে, তারপরে সেখানে স্থির তড়িতে আছে এফ ইকুয়াল টু স্থির তড়িতে যেটা আছে মাইনাস ডিভি বাই ডিএক্স, এইভাবে লেখা হয়। আর সাম্য অবস্থায় যদি থাকে তখন এটা এফ ইকুয়াল টু 0 হয়, বা মাইনাস ওই ডিউ ডিএক্স ইকুয়াল টু 0 ধরে হিসাব করতে হয়। ওই সাম্যের বিভিন্ন কন্ডিশন থাকে, স্থিতিসাম্য মানে সুস্থির সাম্য, অস্থির সাম্য, নিরপেক্ষ সাম্য। তাহলে কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ডিউ ডিএক্স ইকুয়াল টু 0, কিন্তু আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার একটা ব্যাপার আছে, সেটা পজিটিভ হলে এনার্জি মিনিমাম, তার ম্যাক্সিমাম যদি সেটার ভ্যালু নেগেটিভ হয় এনার্জি ম্যাক্সিমাম, এইসব ব্যাপার। 0 হলে নিউট্রাল কন্ডিশন। এগুলো এত বিস্তারিত আমাদের আপাতত এখানে লাগছে না। তাহলে এইটুকু কন্ডিশন সংরক্ষী বলের সম্পর্কে জানতে হবে। তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে এখানে যান্ত্রিক শক্তি সংস্থা, যান্ত্রিক শক্তি সবসময় স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, ধ্রুবক থাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কার্ল এফ, ম্যাথমেটিক্যালি যখন বলছি কার্ল এফ ইকুয়াল টু 0 হয়। আবার সংরক্ষী বলকে বিভবের ঋণাত্মক নতির সাহায্যে প্রকাশ করা যায়। সংরক্ষী সংস্থা এখানে কৃতকার্যটা সেটা পথের উপর নির্ভর করে না, কেবল বস্তুর অবস্থানের উপর নির্ভর করে, কোন অবস্থান থেকে কোন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই কথাগুলো সংরক্ষী বলের সম্পর্কে
জানতে হয়। এরপরে আসছি শক্তির বিষয়ে, শক্তির নিত্যতা সূত্র আর এর সংশোধিত রূপ। শক্তির নিত্যতা সূত্র সকলেই জানে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয়। আর শক্তির নিত্যতা সূত্রের সংশোধিত রূপ কি? সেখানে বলা হয়েছে যে ভর শক্তি কোনো আলাদা বিষয় নয়, ভর আর শক্তি ওটা একটা মুদ্রার এপিঠ ওপিঠ এভাবে ভাবা হয়। অর্থাৎ দেখতে দুদিক থেকে দুরকম লাগলেও ভর আর শক্তি বিষয়টা একই। অর্থাৎ বিশ্বে মোট ভর আর শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে ভর আর শক্তির পরিমাণ ধ্রুবক হবে। এটাই হচ্ছে ভর শক্তির তুল্যতা সূত্র, পরবর্তীকালে এগুলো হয়েছে। অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রের সংশোধিত রূপ যেটা। আচ্ছা, এবারে আসছি অসংরক্ষী বলের কথায়। যে সংস্থায় বাধাজনিত বল থাকে, কিরকম? ধরো ঘর্ষণ বল, সান্দ্র বল, এই ধরনের কিছু বল থাকে, সেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না। আর তুমি যখন টেনে টেনে নিয়ে যাবে কোনো তলের উপর দিয়ে কোনো বস্তুকে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হবে এবং সেই কার্যটা ওখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো সেখানে তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে না, যান্ত্রিক শক্তির কিছু অংশ অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। শক্তি নষ্ট হয় না ঠিকই, কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কি নেই তার ভিত্তিতে সংরক্ষী আর অসংরক্ষী বলের আমরা বিচার করছি। তাহলে অসংরক্ষী বল কোনগুলো? তাহলে এই ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষী বল। এর দ্বারা কৃতকার্যটা তাহলে অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সিস্টেমে যান্ত্রিক শক্তি এক্ষেত্রে সংরক্ষিত থাকে না, মানে ঘর্ষণ বলের দ্বারা কৃতকার্যের ক্ষেত্রে এখানে যান্ত্রিক শক্তি আর সংরক্ষিত হবে না, তখন ওই সংস্থাকে অসংরক্ষী সংস্থা বলে। আর ওই বাধাজনিত যে বলগুলো, ওগুলোকেই মূলত অসংরক্ষী বল বলা হয়। উদাহরণ কি হবে তাহলে? ঘর্ষণ বল, বা যেটাকে ঘর্ষণ বলছি শুধু, আর সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষী বলের উদাহরণ। এখানে গুরুত্বপূর্ণ যে নীতি, এটা হচ্ছে কার্যশক্তি নীতি। এটা পরীক্ষার পারপাসেও, মানে এমসিকিউ সলিউশনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে নানা রকম এমসিকিউ সলিউশন করতে হয়। যে সমস্ত বলের দ্বারা কৃতকার্য, সমস্ত বল মানে সংরক্ষী বল, অসংরক্ষী বল, সব বলের দ্বারা কৃতকার্য, যে কোনো বলের ক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ, সেটা বস্তুর গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়। তাহলে গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। প্রাথমিক গতিশক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার, পরের গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে কেন হলো এই গতিশক্তির পরিবর্তন? তুমি নিশ্চয়ই বস্তুটির উপরে কোনো কার্য করেছো, তো সেই কার্যটা সেটা সংরক্ষী বলের দ্বারা হতে পারে, অসংরক্ষী বলের দ্বারা হতে পারে। সেই কার্যটাই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হয়। এটাই হচ্ছে কার্যশক্তি নীতি বা কার্যশক্তি উপপাদ্য বলা হয়। তাহলে এই নীতি লাগানোর ক্ষেত্রে সংরক্ষী অসংরক্ষী কোনো দেখার দরকার নেই, সব ক্ষেত্রেই লাগে। সংরক্ষী এবং অসংরক্ষী বলের ক্ষেত্রে নীতি প্রযোজ্য। আর জড়ত্বীয় ও অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রেও এটি কার্যকর হয়। আমরা নিউটনের সূত্রের ক্ষেত্রে জেনেছিলাম যে অজড়ত্বের নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র কার্যকর হয় না, কিন্তু কার্যশক্তি নীতি এখানে জড়ত্বীয় এবং অজড়ত্বীয় সব রকম নির্দেশতন্ত্রেই কার্যকর হয়। এই কথাটা মনে রাখতে হবে। তবে এই সূত্রটা এখানে বেশ গুরুত্বপূর্ণ এবং যা অনেকগুলো এমসিকিউ সলিউশনে তোমাকে সাহায্য করবে। ভালো করে দেখে রাখবে। কৃতকার্য এটা গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়। আচ্ছা, এখানে দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে সংঘর্ষের ব্যাপার আছে। সংঘর্ষ চ্যাপ্টারটা যদিও হয়তো নিউটনের সঙ্গে জড়িত, নিউটনের গতিসূত্রের সঙ্গে, তবুও যেহেতু সংঘর্ষের ফলে অনেক ক্ষেত্রে শক্তির হ্রাস বৃদ্ধির একটা ব্যাপার আছে, বৃদ্ধি নয় শক্তির হ্রাস ঘটে, তো সেই কারণে এই কার্যশক্তি চ্যাপ্টারে এই বিষয়টাকে ঢোকানো আছে। তাহলে এখানে আমরা বিস্তারিত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বিশেষ কিছু লাভ নেই। এমসিকিউ সলিউশনে তো আর অত কিছু ক্যালকুলেশন লাগে না। তবে যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলোই এখানে আমি দেখিয়েছি। একই রেখায় গতিশীল দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দুটো বস্তু
এটা একটা বস্তু, এটা একটি বস্তু, এর ভর সাপোজ m1 m এর m2, এর বেগ u2, এর বেগ একই দিকে u1, নিঃসন্দেহে u1 গ্রেটার দেন u2, না হলে দুটো বস্তুর সংঘর্ষ হবে না। তাহলে প্রথমে এ একটু বেশি বেগ নিয়ে যাচ্ছে, একটু কম বেগ নিয়ে যাচ্ছে, তাহলে কিছু সময় পরে ওকে গিয়ে ধাক্কা মারবে। ধাক্কা মারার পর তোমরা এগুলো ভালো এক্সপেরিমেন্ট করতে পারো। তো দুজন বন্ধু সোজা রাস্তায় খুব সচেতনভাবে সাইকেল চালাচ্ছ, একজন আরেকজনের পেছনে যদি ইচ্ছাকৃতভাবে সোজা গিয়ে ধাক্কা মারো, তাহলে খেয়াল করে দেখবে তাহলে যে বন্ধু পেছন থেকে গিয়ে ধাক্কা মারছে তার বেগটা অবশ্যই এই সামনে যে বন্ধু আছে তার থেকে বেশি হতে হবে, এটা প্রথম শর্ত। তাহলে ধাক্কা মারার পর কি হবে, দেখবে যাকে ধাক্কা মেরেছ সে বেশি বেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে একটু, আর যে ধাক্কা মেরেছে তার বেগটা অপেক্ষাকৃত কমে গেছে। যদি কেউ না পড়ে যায়, আমি ধরে নিচ্ছি সচেতনভাবে ধাক্কা মেরেছে, কেউ পড়ে যায়নি, তবে যাকে ধাক্কা মারবে তার বেগটা প্রথমে কম ছিল, এই শর্ত, দ্বিতীয় জনের বেগ কম ছিল, কিন্তু ধাক্কা মারার পরে উল্টাটা হবে, v1 লেস দেন v2। এটা কি হবে, যাকে ধাক্কা মেরেছ তার বেগটা বেড়ে যাবে, সে বেশি স্পিডে সামনের দিকে এগিয়ে যাবে, আর যে ধাক্কা মেরেছে সে কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে যাবে। এরকম একটা ঘটনা আমরা দেখে থাকি বাস্তব ক্ষেত্রে। তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, তবে খুব সচেতন, পড়ে গেলে সমস্যা আছে, যেন পড়ে না যায়। ছেলেরা হলে কোনো সমস্যা নেই, ছেলেরা এরকম করেই থাকে, তো মেয়েরা হলে উল্টে পড়বে, মেয়েরা এক্সপেরিমেন্ট করতে যাবে না। তাহলে মসৃণ তলে দুটি বস্তু গতিশীল, মসৃণ তল, এই তলটার মধ্যে কোনো ঘর্ষণ নেই ধরে নিয়ে আমরা কাজ করছি, বাস্তবে সেটা সম্ভব নয়, কিন্তু এখানে আদর্শ ক্ষেত্রে আমরা এই গণনাটা করছি। মসৃণ তল হলে ও গতিশীলই হতে পারবে না, স্লিপ করে যাবে। তাহলে আমরা আদর্শ ধরে নিয়ে হিসাব করছি বললাম। তাহলে এখানে সংঘর্ষের পর, সংঘর্ষের আগে তাদের ভর যথাক্রমে m1 m2 ছিল, সংঘর্ষের পরও ভর m1 m2 আছে, ভরের কোনো চেঞ্জ হয়নি। বেগটা u1 আর u2 ছিল, পরের বেগটা v1 v2 হয়ে গেছে, তাহলে কেবল বেগটার পরিবর্তন হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগের সঙ্গে অন্তিম বেগের কি সম্পর্ক আছে, এটা থেকে যদি একটু শক্ত এমসিকিউ দেয় তাহলে কিন্তু দিতে পারে। তাহলে এটা প্রমাণ করা যায়, যেহেতু এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ বলছি, এক্ষেত্রে এইগুলো সংরক্ষিত থাকে। এই যে ভরবেগ, রৈখিক ভরবেগ সংঘর্ষের আগে এবং পরে, সংঘর্ষের আগের রৈখিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2 সমান সংঘর্ষের পরের রৈখিক ভরবেগ m1 v1 প্লাস m2 v2, এটা সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত গতিশক্তি, সংঘর্ষের আগের গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার সমান সংঘর্ষের পরে গতিশক্তি v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এগুলো সব সংরক্ষিত থাকে। তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষিত আছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, আর গতিশক্তি, রৈখিক গতিশক্তিও সংরক্ষিত আছে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট কথাবার্তা, ভালো করে মার্ক করে রাখবে। এটা আমি এক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত আছে, এক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত আছে, মানে গতিশক্তির হ্রাস শূন্য হয়েছে, ভরবেগ সংরক্ষিত আছে ও একই আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কি হয়েছে, শূন্য হয়েছে, তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা শূন্য হয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা, এগুলো ভালো করে একবারে মনে রাখবে। এখন যেটা জানবো সেটা হচ্ছে এই সংঘর্ষের আগে এবং পরের যে বেগের সম্পর্ক কি হবে, ওটা জানতে গেলে এই সমীকরণগুলোকে কাজে লাগাতে হয়। এগুলো কাজে লাগে, এটা নয়, দ্বিতীয়টা নয়, প্রথমটা লাগে। আর একটা থাকে আপেক্ষিক বেগের একটা সমীকরণ আছে, এখানে সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ u1 মাইনাস u2 সমান সংঘর্ষের পর আপেক্ষিক বেগ v2 মাইনাস v1, এটা সমান হয়। এই সমীকরণটা আর এই সমীকরণটা দিয়ে আমরা গণনা করেছি, এই সাবস্টিটিউট করে দিয়ে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। তো যেভাবেই তুমি গণনা করো আর নাই বা করো, তাহলে তোমাকে এই ভ্যালুগুলো তো মনে রাখতে হবে প্রবলেম সলিউশনের জন্য।
এটা। তাহলে v1 সমান, দেখো একটা যদি মনে রাখতে পারো কষ্ট করে তাহলে দ্বিতীয়টাও মনে রাখতে পারবে। তাহলে v1, তাহলে চূড়ান্ত বেগ v1, প্রথম বস্তু চূড়ান্ত বেগ, তাহলে এটা কি করবে, তাহলে এটা প্রথম বস্তু চূড়ান্ত বেগ, তাহলে প্রথম বস্তুর ভর আগে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, তাহলে প্রথম বস্তুর প্রাথমিক বেগ এখানে u1 করবে প্লাস 2, তাহলে প্রথম বস্তু ধরছো তাহলে এখানে m2 বাই m1 প্লাস m2 আর এটা u2 এভাবে। তাহলে v2 সমান কত হবে, v2 যখন ধরছো তাহলে এটা কত লিখবে, এটা সেকেন্ড বডি মানে m2 সামনে m1 পেছনে বাই দুটো যোগফল, আর এটা কি লিখবে তখন, এটা তখন u2 লিখবে দ্বিতীয় বডির ক্ষেত্রে, তাহলে u2 প্লাস যেহেতু এটা m2 দিয়ে শুরু তাহলে এখানে m1 আর এখানে m1 প্লাস m2, আর এটা যেহেতু u2 এখানে আছে তাহলে এটা হবে u1। তাহলে এভাবে একটা লজিক্যালি আমরা বিষয়টাকে মনে রেখে দিলে সুবিধা হবে, কারণ এমসিকিউ সলিউশনের ক্ষেত্রে এত ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এটাতেই মান বসিয়ে আমাকে ঝটপট উত্তর বলতে হবে। তাহলে v1 যখন ধরবে, এটা 1 যখন ধরছ তাহলে এখানে m1, v1 যখন ধরছো এখানে m1, এখানে u1, তাহলে এখানে m1 হলে এখানে তাহলে m2, আর এখানে u1 হলে এখানে বাকি যেটা পড়ে আছে u2। অনুরূপভাবে এটা যখন v2 ধরছো 2, তাহলে এখানে 2 দিয়ে শুরু, এটা 2 দিয়ে শুরু মানে এটাও 2 দিয়ে শুরু, এটা 2 দিয়ে শুরু, এটা যেহেতু 2 আছে, এটা 2 আছে তাহলে এটা বাকিটা থাকবে 1 থাকবে, আর এটা 2 আছে মানে এটাও 1 থাকবে। এইভাবে মনে রেখে দেবে তাহলে সুবিধা হবে। আর যদি কখনো এগুলো স্পেশাল কেস m1 সমান m2 হয়, এই বডি আর এই বডির ভর সমান হয়, তাহলে কি হবে, সংঘর্ষের পর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের পর এরা বেগ বিনিময় করে নেবে। তার মানে কি হবে, এই যে বস্তুটা এ প্রথম জনের বেগ নেবে, আর এ কি করবে, ও এই যে দ্বিতীয় জন ছিল তার বেগটা নিয়ে নেবে। এই যে দেখো এখানে লেখা আছে মন্তব্যে, m1 সমান m2 হলে v1 সমান u2, v1 মানে এই যে প্রথম জনের অন্তিম বেগ এটা দ্বিতীয় জনের প্রাথমিক বেগের সঙ্গে সমান হবে, আর দ্বিতীয় জনের অন্তিম বেগ প্রথম জনের প্রাথমিক বেগের সঙ্গে সমান হবে, বেগ বিনিময় করে নেবে। মন্তব্য এটাই, এটা থেকেও এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এগুলো সবগুলোই এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। তাহলে দুটো একই রকম বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু দুটি বেগ বিনিময় করে নেবে। আর কি হতে পারে, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ এক্ষেত্রে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, তবে গতিশক্তির পরিবর্তন হয়। ভরবেগের পরিবর্তন হয় না, মানে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ একই থাকে, কিন্তু গতিশক্তির পরিবর্তন হয়। এবং গতিশক্তির পরিবর্তন এটা পারলে মনে রাখবে, পারলে মনে রাখবে, যাদের মেমোরি পাওয়ার ভালো আছে তারা মনে রাখতে পারবে, হয়তো তারা মনে রাখবে। খুব গুরুত্বপূর্ণ নয়, খুব কম সময়েই কাজে লাগে। এখানে ইটা u1 u2 নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথম বস্তুর প্রাথমিক বেগ দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ, আর ইটা হচ্ছে ওই সংঘর্ষ গুণাঙ্ক, বা ওই আমরা আসছি এরপরে ইর ব্যাপারে কথাবার্তা বলবো। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এটাও 0, অর্থাৎ প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ একই থাকে। আর এক্ষেত্রেও গতিশক্তির পরিবর্তনের হিসাবের একটা রাশিমালা আছে। এখানে একটা জিনিস মিস্টেক হয়ে আছে, এটা হচ্ছে স্কোয়ার হবে, একটা u1 মাইনাস u2 হোল স্কোয়ার হবে। স্কোয়ার না হলে এখানে গতিশক্তির ডাইমেনশনে মিলবে না, এম ভি স্কোয়ার হয়, তো এখানে u1 মাইনাস u2 হোল স্কোয়ার না করলে ডাইমেনশনেও মিলবে না, স্কোয়ার হবে, এটা ঠিক আছে। এবারে আসছি তির্যক সংঘর্ষের ক্ষেত্রে। তার মানে একটা বস্তু এখানে বসে আছে, আরেকটা বস্তু এরকম গিয়ে ওর পাশে গিয়ে ধাক্কা মারলো সোজা করে, তো এদের মধ্যে একটা
এটা সোজা করে যায়নি, হেড অন কলিশন নয়, এভাবে গেছে, একে ধাক্কা মেরে এ দেখা গেল এদিকে বেরিয়ে যাচ্ছে। এটা ধরো এ বস্তু, এর মাস m1, তাহলে এ ধাক্কা মেরে এদিকে যাচ্ছে, এটা এটা এ বস্তুটা ইনিশিয়াল ডিরেকশন ধরো এটা, এটা θ1, এ কি হয়েছে ধাক্কার পর, এটা বি বস্তু, এটা বি বস্তু বসেছিল, এর মাস সাপোজ m2, এ এইদিকে যাচ্ছে, এটা θ2 কোণ করে এইদিকে বেরিয়ে যাচ্ছে, বি বস্তুটা এভাবে যাচ্ছে। তো এর বেগ ধরো এদিকে আছে v1, এর বেগ আছে v2। তা এখানে যদি সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক হয়, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে এক্ষেত্রে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনিশিয়ালি এই বডিটা রেস্টে ছিল, এর গতিশক্তি 0 ছিল, এটা একটা গতি নিয়ে এসেছিল, তাহলে তার গতি যেমন ছিল যদি ইউ থাকে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে পরে যে এদের যে গতিশক্তি হাফ m1 v1 স্কোয়ার, এটা কত হবে হাফ m2 v2 স্কোয়ার, এদের গতিশক্তির সমষ্টি এটা কিন্তু প্রাথমিক গতিশক্তির সঙ্গে সমান হবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দুটো বস্তুর ভর যদি সমান হয়, মানে m1 সমান m2 হয়, তাহলে এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তু দুটো যে যাচ্ছে, দুটো দিকে যাচ্ছে, তাহলে θ1 আর θ2 সমষ্টি এটা 90 ডিগ্রি হবে, এটাও প্রমাণ করা যায়, কিন্তু আমার প্রমাণ তো এখানে প্রয়োজন হবে না, তাহলে এই ভ্যালুটা মনে রাখতে হবে। দুটো বস্তু যদি তির্যকভাবে সংঘর্ষে লিপ্ত হয়, হেড অন কলিশন নয়, মানে একই রেখায় এখানে সংঘর্ষ হচ্ছে না, এবং সেই সংঘর্ষটা যদি পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বস্তু দুটো যে ডিফারেন্ট কোণ করে, প্রাথমিক দিকের সঙ্গে ডিফারেন্ট কোণ করে বেঁকে যাচ্ছে, ওই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। নেক্সট সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। তাহলে একটা বস্তু ধরো উপর থেকে পড়ছে নিচের দিকে, তাহলে ওই বস্তুটি মেঝেতে পড়ার পর ধাক্কা খেয়ে আবার উপরের দিকে উঠবে, তাহলে এক্ষেত্রে সংঘর্ষের আগে এই মেঝের সঙ্গে, এখানে প্রথম বস্তু হচ্ছে এটা, এর ভর m1, দ্বিতীয় বস্তু এক্ষেত্রে এটা মেঝেটা, এটা দ্বিতীয় বস্তু, এর ভর হচ্ছে m2। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম এটা m1, এটার ভর m2, এর বেগ u1, এর বেগ u2, এদিকে যাচ্ছে, তাহলে u1 গ্রেটার দেন u2 ছিল, একই রেখায় গতিশীল। সংঘর্ষের পর এদের বেগ m1 এবং m2 বেগ কত হয়েছে v1 এবং v2, ওই সেম ডিরেকশনে। তাহলে এই দুটো ক্ষেত্র আমি দেখিয়েছি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাটা কিভাবে দেব? ই সমান এক্ষেত্রে সংঘর্ষের পর আপেক্ষিক বেগ, সংঘর্ষের পর কার বেগ বেশি? এই দ্বিতীয় বডিটাকে যেহেতু ধাক্কা মেরেছে, তাহলে দ্বিতীয় বডির বেগ বেশি, তাহলে বেশিটা থেকে কমটা মাইনাস করো, মনে রাখার সুবিধার জন্য বলছি, বেশিটা থেকে কমটা মাইনাস করো, এইভাবে মনে রাখবে। আমি তো আগেই এক্সাম্পল দিয়ে বলেছি, যদি সাইকেল নিয়ে যাচ্ছে দুজন, তাহলে দুজনের ক্ষেত্রে কি হবে, সামনের জনকে গিয়ে যদি পেছনের জন ধাক্কা মারে, তাহলে সামনের জন বেশি বেগ নিয়ে যাবে, পিছনের জন স্লো হয়ে যাবে। তাহলে এখানে দ্বিতীয় জনের বেগ মাইনাস প্রথম জনের বেগ করবে, কারণ এর বেগ তো বেশি, এখানে v2 গ্রেটার দেন v1 হয়েছে। আর এটার ক্ষেত্রে কিন্তু u1 গ্রেটার দেন u2, সংঘর্ষের পর এখানে যে মাঝে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর চেঞ্জ হয়ে গেছে। তাহলে সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ, সেক্ষেত্রেও তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, তাহলে বড় কোনটা u1, ছোট কোনটা u2, এইভাবে মনে রাখার সুবিধা, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করবে। আর ডেফিনেশন কি, সংঘর্ষের পর
বস্তুদের আপেক্ষিক বেগ ডিভাইডেড বাই সংঘর্ষের পূর্বে বস্তুদের আপেক্ষিক বেগের অনুপাত। তাহলে এখানে এর বেগ কিছু, এই বস্তুটা এসে ধাক্কা মারছে, তাহলে এখানে ধাক্কা মারার পূর্বে বেগ কত ছিল, এর বেগ তো 0 ছিল। আবার ধাক্কা মারার পরে কি হয়েছে, এখানেও একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখো আমি ওইটা ক্যালকুলেশনটা এখন করছি। তাহলে এক্ষেত্রে আমি এই ডেফিনেশনটা বলে রাখলাম, সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ ডিভাইডেড বাই সংঘর্ষের পূর্বে বস্তুদের আপেক্ষিক বেগের অনুপাতকে আমরা সংঘাত গুণাঙ্ক বা এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা এই জাতীয় কিছু বলে থাকি। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, পূর্ণ স্থিতিস্থাপক, এই যে মাঝে যে সংঘর্ষটা হয়েছে সেটা যদি পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে সংঘাতের পর আপেক্ষিক বেগ আর সংঘাতের পূর্বের আপেক্ষিক বেগ পরস্পর সমান হবে। সংঘাতের পরের আপেক্ষিক বেগ আর পূর্বের আপেক্ষিক বেগ পরস্পর সমান হবে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তার মানে ইর ভ্যালু 1 হবে, ইর ভ্যালুটা 1 হবে। এটা দেখতে পাচ্ছ। আর যদি আংশিক স্থিতিস্থাপক হয় সেক্ষেত্রে ইর ভ্যালুটা 1-এর থেকে কম, 0-এর থেকে বেশি। বাস্তবে এটাই বেশি হয়। এটা হচ্ছে আদর্শ ক্ষেত্র, এটা আদর্শ ক্ষেত্র, এটা বাস্তব, এটা বাস্তব। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা? দুটো বস্তু যদি সংঘর্ষের পর জুড়ে যায়, একসঙ্গে জুড়ে যায়, গতিশীল হয়, সেক্ষেত্রে অর্থাৎ একটা গাড়ি যাচ্ছে, তো তুমি পিছন থেকে কিছু কাদা ছুড়লে গাড়িতে, তাহলে কাদাটা যেটা ছুড়লে সেটা এসে গাড়িতে টাচ করে থেকে গেল। তাহলে সংঘর্ষের পর এই যে দুটো বস্তু যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর তাদের কোনো আপেক্ষিক বেগ থাকবে না। অর্থাৎ v2 মাইনাস v1 যেটা করছো, এই দুটো তো সমান হয়ে গেছে, তাহলে আপেক্ষিক বেগ থাকবে না, অর্থাৎ ই সমান 0 হবে। এই ধরনের সংঘর্ষকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে থাকি। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই ইকুয়াল টু 0 হয়। এই তিনটা ভ্যালু, এগুলো খুব সহজ প্রশ্ন হলে এমসিকিউতে এগুলো দিতে পারে, না হলে খুব একটা দেয় না। আচ্ছা, স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘাত, এখানে বিষয়টা এবারে দেখি। তাহলে আমি যেটা এখানে এটা মুছছি, আমি এখানে দেখিয়েছি ছবিটা, বস্তুটা নিচের দিকে পড়ছে। তাহলে এখানে প্রথম বস্তু হচ্ছে এটা, দ্বিতীয় বস্তু হচ্ছে এখানে ফ্লোর, মেঝে যার উপর পড়ছে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা বা সংঘাত গুণাঙ্ক যেটা, সংঘাত গুণাঙ্ক ই, ইর ভ্যালু ই সমান তাহলে কি লিখা হয়, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এই বস্তুটা যখন পড়ছে, জাস্ট ভূমি স্পর্শ করার পূর্বে বেগ হচ্ছে u1, আর এর বেগ, এটা তো সেকেন্ড বডি, এর বেগ হচ্ছে u2 ধরবো। এবারে সংঘর্ষের পর এর বেগ ধরবো v2, আর এর যে উপর দিকে বেগ সেটা ধরবো v1। ধরা যাক এই বডিটা এই ঝাড় থেকে পড়ছে এবং এ ধাক্কা খাওয়ার পর স্মল এই হাইটে উঠছে। তাহলে এই বডিটা যদি এই হাইট থেকে পড়ে, এই বডিটা যদি এই সাইড থেকে পড়ে, ভূমি স্পর্শ করার পূর্বে তার বেগ কত হয় আমরা জানি, u1 সমান √2gh। আবার সংঘর্ষের পর এই বস্তুটা যদি স্মল এইচ হাইটে ওঠে, তাহলে এইখান থেকে যে বেগ নিয়ে সে উপর দিকে উঠছে সেটা হচ্ছে v1 সমান √2g স্মল এইচ, এটা হয়। এগুলো আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে পড়েছি। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্কের যে রাশিমালা, এটা কি লিখব? তাহলে প্রথমে লিখি v2 মাইনাস v1। এখানে v2 মানে ফ্লোর, এটা সবসময় 0, u2 ইকুয়াল টু 0। তাহলে 0 মাইনাস, আমি নিচের দিকের পড়াটাকে যদি প্লাস ধরি, এর গতিটা ডাউনওয়ার্ডে যদি প্লাস ধরি, তাহলে আপওয়ার্ড মোশনকে আমরা মাইনাস দিয়ে লিখব। তাহলে বস্তুর উপর দিকে উঠছে v1, তাহলে v1টা মাইনাস এবং তার ভ্যালু কত, √2gh। তাহলে বস্তুটা ধাক্কা খাওয়ার পর উপর দিকে যে বেগটা পেয়েছে সেটা v1 সমান আমি তো ওই তো দেখিয়েছি √2gh হয়, এবং সেটা উপর দিকে, নিচের দিকে নামাটা যদি প্লাস হয়, উপর দিকে ওঠাটা মাইনাস, তাহলে মাইনাস দিয়ে লিখেছি।
আর সূত্র অনুযায়ী v2 মাইনাস অফ v1, তাহলে এখানে একটা মাইনাস সাইন আছে। নিচের দিকে তাকাও, এখানে u1 মাইনাস u2 আছে। u1 সমান কত? u1 সমান কত আছে? রুট ওভার 2gh, ওটা প্লাস, মাইনাস u2 এর মান কত? 0 বসিয়ে দিলাম। তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, পড়ে থাকবে কি? রুট ওভার 2g, উপর নিচে কেটে যাবে, এখানে স্মল h বাই ক্যাপিটাল H, এটা পড়ে থাকবে। তাহলে ওটাকে যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে h সমান হচ্ছে e স্কোয়ার ইন্টু ক্যাপিটাল H। এটাই হচ্ছে এখানে ওই বস্তুটা সংঘর্ষের পর কতটা উঠবে তার সঙ্গে বস্তুটা কত হাইট থেকে পড়েছিল তার মধ্যে সম্পর্ক। এখানে ইটা তাহলে এখানে সংঘাত গুণাঙ্ক, কার সঙ্গে? মেজের সঙ্গে ওই বস্তুর সংঘাত গুণাঙ্ক। এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? অনুভূমিক তল কর্তৃক বস্তুতে প্রযুক্ত বলের ঘাত। ঘাত সমান কি হয়? ঘাত সমান হয় ভরবেগের পরিবর্তন। ঘাত সমান, এখানে প্রযুক্ত বলের ঘাত বের করতে বলেছে, আমরা জানি ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে ঘাত সমান ভরবেগের পরিবর্তন, তাহলে এটা আচ্ছা ভর ইন্টু বেগের পরিবর্তন, ভর তার পরিবর্তন হয়নি এখানে, তাহলে বেগ পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন বলতে প্রথমে বেগ কত ছিল? u1, পরের বেগ কত হয়েছে? v1। এটা হচ্ছে আমি যদি ধরে নিই, আচ্ছা হোক, প্রথমে লিখি v1, তাহলে সমান কি লিখব? m, u1 এর মান কত? রুট ওভার 2gh মাইনাস, এইখানে আমার একই কথা, এটা তো u1টা ডাউনওয়ার্ড, v1 আপওয়ার্ড, তাহলে এর সাইনে মাইনাস রুট ওভার 2gh লিখব, 2gh। তাহলে এটা কি হবে? m ইন্টু রুট ওভার 2gh প্লাস, এটা একটা ই বেরিয়ে আসবে, কারণ h সমান, h এর মানটা যদি বসিয়ে দিই এখানে, রুট ওভার 2g ইন্টু ই স্কোয়ার ক্যাপিটাল H, তাহলে এটা কমন কি যাবে? রুট m ইন্টু রুট ওভার 2gh যদি কমন যায়, তাহলে এটা পড়ে থাকবে 1 প্লাস ই, এটা থাকবে। এই যে প্রমাণ করা আছে এখানে দেখতে পাচ্ছ এটা। আচ্ছা, থামার আগে বস্তুটি মোট অতিক্রান্ত দূরত্ব, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব, এখানে এই বিষয়টা আবার কি? তাহলে আমি এগুলো মুছে এবার বলছি। দেখ, তাহলে বস্তুটা যখন এখান থেকে পড়েছে, ধাক্কা খেয়ে কিছুটা উঠবে, আবার কিছুটা পড়বে, যদিও একটা একই রেখায় হবে, আমি বোঝানোর জন্য সাইডে রেখাগুলো টানছি। উঠলো, আবার পড়লো, আবার উঠলো, আবার পড়লো, এইভাবে তার হাইটটা ক্রমশ কমতে থাকবে। এটা পড়বে, এখানে ধাক্কা খেয়ে আবার উঠবে, এইভাবে পড়বে, আস্তে আস্তে এক সময় রেস্টে আসবে। তাহলে এক্ষেত্রে এইচ হাইট থেকে যদি পড়ে, ধাক্কা খাওয়ার পর ছোট এইচ, ধরো এটা h1 হাইটে উঠছে, তাহলে h1 হাইটে নামবে, আবার এটা ধরো h2, এটা তাহলে h2, এইভাবে চলতে থাকবে। টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি s বলো, তাহলে h প্লাস 2h1 প্লাস 2h2 প্লাস ডট ডট করে চলতে থাকবে। আমরা এগুলো তো দেখেই নিচ্ছি, এটা হবে 2h1 সমান কি হয়? ই স্কোয়ার ইন্টু h প্লাস 2h2 মানে e⁴h। এইভাবে যদি যোগ করতে থাকো, যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা মনে রেখে দেবে, 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল H, এই ভ্যালুটা টোটাল অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থায় আসার পূর্বে। এই ভ্যালুগুলো মনে রাখবে। এটার সিরিজ আছে, সেই সিরিজের ভ্যালুটা এটা আসে, আমি আর অত বেশি লিখছি না তোমাদের,
সেখানে প্রগতির ব্যাপার আছে, সেগুলো নিয়ে আবার জটিলতা তৈরি হবে। তার থেকে আমার এক্সপ্রেশনটা এটা আসবে, আমি এখন দেখে নিচ্ছি। এটাই মনে রেখে দেবে, 1 প্লাস এ স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু এইচ। আর একটা আছে স্থির অবস্থায় আসার জন্য কত সময় সে নেবে, এটা স্থির অবস্থায় আসার আগে সময় বা টোটাল উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে ওই যে উঠানামা করছে, ও তো বায়ুতে ভেসে আছে বেশিরভাগ সময়টা, ধাক্কা খাচ্ছে খুব কম সময়। তাহলে কত সময় পরে স্থির অবস্থায় আসবে, এটা টোটাল টাইম ইকুয়াল টু, সেটা ছিল কি 1, এখানে মনে রাখার সুবিধার জন্য বলি, এটা 1 প্লাস ই স্কোয়ার ছিল, ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এইচ ছিল। এটা কি আসছে দেখো, এটা সমান 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এখানে স্কোয়ার নেই, ইন্টু ইন্টু রুট ওভার 2h বাই জি। ওটা তো টাইমটা একবার ওঠানামার জন্য ওই প্রথমবারে পড়ার যে টাইমটা, এটা রুট ওভার 2h বাই জি, মানে এটা এই সাইড থেকে পড়তে কত সময় নেবে, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র ছিল, স্থির অবস্থা থেকে পড়ছে, এটা নয়। তাহলে টি সমান রুট ওভার 2h বাই জি, সেই টাইমটা প্রথম অবস্থায় পড়তে যে সময়টা নিয়েছে সেই সময়টা এখানে গুণ আছে। তাহলে টোটাল টাইম সমান 1 প্লাস ই বাই 1 মাইনাস সি ইন্টু রুট ওভার 2h বাই জি। আরেকটা আছে সংঘাতে বস্তুর গতিশক্তির হ্রাস। তাহলে প্রথমবার সংঘাতের সময় বস্তুর গতিশক্তির হ্রাস কত হয়েছে, তাহলে বস্তু যখন এই রকম হাইট থেকে মেঝেতে পড়ছিল, তাহলে তার এখানে যে স্থিতিশক্তিটা ছিল সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কারণ এখানে এটা কনজারভেটিভ ফোর্স আছে। তাহলে এম জি এইচ, এটা ছিল তার গতিশক্তি। তাহলে ধাক্কা খেয়ে সে কতটা হাইটে গেছে, স্মল এইচ হাইটে গেছে। তাহলে তার এখন কত শক্তি আছে, এম জি স্মল এইচ শক্তি আছে। তাহলে এই ধাক্কার জন্য কত শক্তি কমে গেছে, তাহলে এটাই হচ্ছে বস্তুর গতিশক্তির হ্রাস, বা এখানে তো টোটাল শক্তির যে চেঞ্জটা সেটাই বের করছি। তাহলে এম জি এইচ মাইনাস এম জি এইচ সমান ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ সমান এম জি এইচ, যদি কমন দিই সেটা হবে 1 মাইনাস ই স্কোয়ার। এটা হচ্ছে স্থিতিশক্তির হ্রাস। তোমাদের এখানে কতগুলো রিলেশন অনেক সময় কাজে লাগে, জুল আর্গের মধ্যে সম্পর্ক, হর্স পাওয়ার তো বলেই দিয়েছি, 1 হর্স পাওয়ার 746 ওয়াট, মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট, কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার 3 ওয়াট, আর 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। আর একটা বিষয় লাস্টে বলবো, এটা থেকে প্রায় এমসিকিউ থাকে, খুব ইম্পর্ট্যান্ট বিষয়, উলম্ব বৃত্তপথে বস্তুর গতি। অর্থাৎ কল্পনা করো একটা কোনো ছোট ওই বস্তুকে তুমি একটা সুতোয় বেঁধে দিয়েছো, দিয়ে ওই সুতোটার একটা প্রান্ত হাতের আঙ্গুলে জড়িয়ে ওটাকে উলম্ব বৃত্তপথে ঘোরাচ্ছ, মানে উপর নিচে ঘোরাচ্ছ, পাশাপাশি না, ওই চক্রের মতো নয়, এটা উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে, এইভাবে 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 ঘোরানো হচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে। আমি এটা সেন্টার ধরে নিচ্ছি, এখানে 3টা অবস্থান বলেছি, এ অবস্থান, ধরো এই পারপেন্ডিকুলার মানে এটার পারপেন্ডিকুলার এটা অবস্থান, এটা হরাইজন্টাল পজিশন, এটা ডাউনওয়ার্ডে, এটা আপের পজিশন। তাহলে এ বি আর সি 3টা পজিশন বলছি। তো এর যে থিওরি আছে, টান আছে, এটা আছে, আমরা ক্যালকুলেট করেছি। তবে এখানে ঘোরার কতগুলি শর্ত আমাদের মনে রেখে দিলে তাহলে কিন্তু এর থেকে যে কোনো ধরনের প্রবলেম থাকলে সলিউশন সহজেই করে নিতে পারবে, কোনো ক্যালকুলেশন ছাড়া। এখানে এই বস্তুটা যখন ঘুরছে বৃত্তপথে এভাবে এভাবে ঘুরছে, সেক্ষেত্রে এ বিন্দুতে বস্তুটির বেগ ই এ সমান রুট ওভার এন ইন্টু জি ইন্টু আর, আর ভিবি এনটা সম্পর্কে আমি বলছি, এন এর পার্টিকুলার, এনটা তো কনস্ট্যান্ট রাশি, ওর নির্দিষ্ট মান থাকলে কতটা ঘুরবে না ঘুরবে আমি বলছি। ভিবি সমান এভাবে মনে রাখবে,
n মাইনাস টু জি আর ভিসি সমান রুট ওভার n মাইনাস ফোর জি আর। যদি n এর ভ্যালু 5 থেকে বড় হয়, n গ্রেটার দেন ইকুয়াল টু 5 বা 5 থেকে বড় হলে, তাহলে এই বস্তুটা বৃত্তপথে ঘূর্ণন সম্পন্ন করবে। n এর ভ্যালু যদি 5 থেকে কম হয়ে যায়, তাহলে বস্তু বৃত্তপথে ঘূর্ণন সম্পন্ন করতে পারবে না। যদি এই n এর ভ্যালু n লেস দেন 2 হয়, লেস দেন ইকুয়াল টু 2 হয়, তাহলে বস্তুটা এই পর্যন্ত যেতে পারবে, মানে এ থেকে বি অবস্থান পর্যন্ত যাবে, আবার ঘুরে এ দিকে চলে যাবে। এইভাবে সরল দোল গতিতে সে ঘুরতে থাকবে। যদি এটা হয় n লেস দেন ইকুয়াল টু 2, আর যদি এটা 2 থেকে 5 মধ্যে হয়, তাহলে এখান থেকে এখানে যাবে, কিন্তু পুরো বৃত্তটা ঘুরতে পারবে না, আবার ফিরে চলে আসবে। এইভাবে চলবে, এইভাবে। এই তাহলে 3টা শর্ত মনে রেখে দিলে কাজ মিটে যাবে। তাহলে n গ্রেটার দেন ইকুয়াল টু 5 হলে কমপ্লিট ভার্টিক্যাল যে সার্কেল আছে কমপ্লিট করে নেবে। আর তার থেকে 2 এর থেকে যদি কম হয় বা 2 এর সমান হয়, তাহলে এই পারপেন্ডিকুলার এই পর্যন্ত যাবে। আর তার থেকে যদি বেশি হয়, মানে 2 থেকে 5 মধ্যে যদি হয়, তাহলে n এর ভ্যালু তাহলে এতটা যাবে, কিন্তু পুরো বৃত্ত কমপ্লিট করবে না, আবার ফিরে এসে এদিকে যাবে। এইভাবে চলতে থাকবে। এই 3টা শর্ত অবশ্যই মাথায় রাখলে এই ভার্টিক্যাল সার্কুলার মোশন থেকে যে কোনো ধরনের প্রবলেম সলিউশন করতে পারবে। তাহলে একসঙ্গে একই ক্লাসে আমি এই চ্যাপ্টারের সবগুলো সূত্র এবং ধারণা সংক্ষেপে বললাম, যা তোমাদের এমসিকিউ সলিউশন করতে অনেকখানি সাহায্য করবে। এগুলো ভালো করে বিষয়গুলো আগে বুঝবে, তারপরে এমসিকিউ সলিউশন করতে লাগবে। আমি নেক্সট ক্লাসে এমসিকিউ সলিউশন করাবো, তবে এগুলো ভালো করে না বুঝলে সেগুলো করতে অনেক অসুবিধা হবে। বাকি চ্যাপ্টারগুলির এরকম আমারই এবং সংক্ষিপ্ত আলোচনাতে সব কিছুর আলোচনা যদি পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দ্রুত ওই আলোচনাগুলি তোমার কাছে পৌঁছাবে। আর এটাকে মানে এই ক্লাসের প্রত্যেকটি বিষয়কে যদি খাতায় সুন্দরভাবে নোট করো, তাহলে প্রবলেম সলিউশন করতে তোমাদের অনেক সুবিধা হবে।